ঠাস 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 করে বাবা আমাকে লাঠি দিয়ে মারছেন। বাবা, আমাকে তুমি কেন মারছো? আমি আমি কি করেছি? কেন, তুই কি জানিস না তুই কি করেছিস? আমি আমি কি করেছি? আমাকে না বললে আমি জানবো কি করে? এত কিছু করার পরেও কেমন ভাব করেছে, যেন কিছুই জানে না। বাবা, আমি সত্যি বলছি, আমি কিচ্ছু জানি না। দয়া করে আমাকে আর মেরো না, আমার খুব কষ্ট হচ্ছে। তুই যা করেছিস তার কাছে এই কষ্ট কিছুই না। বাবা, বিশ্বাস করো, আমি কিছুই করিনি। বিশ্বাস আর তোকে কখনোই না। ভাইয়া, তুই তো আমাকে বিশ্বাস কর, আমি সত্যিই কিছু করিনি। একটা মেয়ের জীবন নষ্ট করে আবার বলছিস কিছু করিনি? কোন মেয়ের জীবন? মেয়েটার জীবন নষ্ট করে এখন এমন ভাব করছিস যাতে কিছু জানিস না। ভাই, আমি সত্যি বলছি, আমি কিচ্ছু জানি না। চুপ, তোর ওই মুখ দিয়ে আর একটা কথাও বলবি না, নাহলে তোর ওই মুখ আমি ভেঙে ফেলবো। বাবা আমার মুখে দুই পাশে হাত দিয়ে চাপ দিল। বাবা, লাগছে। ব্যথার কারণে মুখ দিয়ে কথাও বের হচ্ছে না। লাগুক, আরো বেশি করে লাগুক। বাবা আরো জোরে চাপ দিল। বাবা, আমি তোমার পায়ে পড়ি বাবা, দয়া করে আমাকে ছেড়ে দাও, আমি অনেক ব্যথা পাচ্ছি। আমার বন সম্মান জ্বলে ডুবানোর আগে মরেছিল না, এখন ব্যথা পাচ্ছি করছিস কেন? বাবা বাবা, প্লিজ প্লিজ আমাকে আর কষ্ট দিও না, সত্যি আমি অনেক ব্যথা পাচ্ছি। কষ্টের কি দেখলি? এটা তো মাত্র শুরু। আমার মান সম্মান আর ওই মেয়েটার জীবন নষ্ট করার আগে যখন তোর কষ্ট হয়নি, তাহলে এখনো কোনো কষ্ট হবে না। কথাটা শেষ করেই বাবা আর ভাইয়া আমাকে আরো বেশি করে লাঠি দিয়ে মারতে লাগলো। আমার চিৎকার শুনে মা ঘর থেকে বেরিয়ে আসলো। মা, তুমি বাবাকে একটু বলো না যাতে আমাকে আর না মারে। বাবার মার আমি আর সহ্য করতে পারছি না। আমার মুখ দিয়ে রক্ত বেরোতে শুরু করে দিয়েছে। সাগর, তুই তো কি করে করতে পারলি? তুই আমাদের নিজেদের সন্তান না হওয়া সত্ত্বেও তোকে আদর দিয়ে বড় করেছি, তবুও তুই এমন একটা কাজ কি করে করতে পারলি? নিজের সন্তানকে যতটা না আদর দিয়েছি, তার চেয়ে তোকে বেশি আদর দিয়েছি, যার ফল আজকে আমাদের পেতে হচ্ছে। আমি তো আমাদের নিজেদের সন্তান না। আমি অবাক হয়ে মার দিকে তাকিয়ে রইলাম। না, তুই আমাদের সন্তান না। যদি তুই আমাদের সন্তান হতি তাহলে কি কোনোদিন এমন জঘন্য কাজ করতে পারতি? তাহলে আমার মা বাবাকে, আর তারা কোথায়? আমরা জানি নাকি তোর বাবা মা কোথায়? তোকে তো তোর বাবা রাস্তা থেকে কুড়িয়ে বাড়িতে নিয়ে এসেছিল। তাহলে ছোটবেলায় তুমি যখন বলতে আমাকে কুড়িয়ে পেরেছিলে, সে কথাটা সত্যি ছিল? সত্য না হলে কি বলতাম নাকি? বাবা আর ভাইয়া আমাকে কথাগুলো একদিক দিয়ে বলেই চলেছে, আর একদিক দিয়ে মেরেই চলেছে। তোমাকে আমি আগেই বলেছিলাম, এই ছেলেকে বাড়িতে রাখার দরকার নেই। এই ছেলে একদিন তোমার মান সম্মান ডুবিয়ে ছাড়বে। দেখলে তো, আমার কথা মিলে গেল। ওকে এই বাড়িতে এনে ভুল যখন আমি করেছি, তখন এর শাস্তি ওকে আমিই দিব। বাবা, বাবা, ভাইয়াকে আর মেরো না। ভাইয়াকে ছেড়ে দাও। দেখো না ভাইয়ের শরীর দিকে কত রক্ত বের হচ্ছে। ঘরের থেকে আমার ছোট বোন অর্থাৎ নিধি দৌড়ে আমার সামনে আসলো। একটা কথা বলে রাখি, বাবা আর ভাইয়া আমাকে বাড়ির সামনে রাস্তায় মারছে, যার কারণে অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মার খাওয়া দেখছে। আমার বাবা অনেকটা রাগী মানুষ, তাই কেউ সাহস করে ফেরাতে আসছে না। নিধি সরে যা, ওকে আমি আজকে শেষ করে দিব। ভাইয়া, ভাইয়া, তুই তো অন্তত ভাইয়াকে আর মারিস না। দেখ না ভাইয়ার শরীর দিয়ে কত রক্ত বের হচ্ছে। নিধি বড় ভাইয়ের কাছে গেল এবং বড় ভাইয়ের হাতটা নাড়ালো আমাকে ছাড়ানোর জন্য। নিধি, ঘরে যা। না, আমি আমার ভাইয়াকে ছেড়ে কোথাও যাব না। আমি আমার ভাইয়ের সাথেই থাকবো। নিধি আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে। নিধিমা, তুমি নিধিকে এখান থেকে নিয়ে যাও। যখন শুনলাম আমি ছোট থেকে এতদিন যাদের আমার মা বাবা জেনে এসেছি তারা আসলেই আমার মা বাবা না, তখন থেকে আমি কেমন জানি মূর্তি হয়ে বসে রয়েছি। আমার দুই চোখ শুধু মায়ের দিকে তাকিয়ে রয়েছে, আর মা আমাকে মার খেতে দেখে আমার রক্তাক্ত শরীর দেখেও আমার কাছে আসছে না, আমাকে মার খাওয়ার হাত থেকে বাঁচাচ্ছে না, বাবার ভাইয়াকে থামাচ্ছে না। নিধি এখনো আমাকে জড়িয়ে ধরে আছে, আমাকে ছাড়ার কোনো নামই নেই। মা নিধিকে ধরে টানছে, তবুও নিধি আমার গলা জড়িয়ে ধরে আমার বুকের সাথে মিশে রয়েছে। নিধি আমাকে জড়িয়ে ধরে আছে দেখেও বাবার ভাই আমাকে মারা বন্ধ করেনি, তবুও আমাকে মেরে চলেছে।
হঠাৎ করে নিধি আও আও করে জোরে চিৎকার করে উঠলো। হয়তো আমাকে জড়িয়ে ধরেছে, তাই হাতে একটা বাবা ভাইয়ের বাড়ি লেগেছে। নিধি বাড়ি খেয়ে কান্না করা শুরু করে দিল। বাড়ি লাগার সাথে সাথে নিধি আমাকে ছেড়ে দেয়, আর মা নিধিকে নিয়ে কিছুটা দূরে চলে যায়। নিধির কান্না দেখে বাবার ভাইয়া দুজনেই নিধির কাছে চলে যায়, আর নিধির ব্যথা পাওয়া জায়গায় হাত বুলিয়ে দিতে থাকে। কিছু সময় পর বাবা নিধির চোখে জল দেখে আমার দিকে আরো রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকতে লাগলো। তোর জন্য আমার 7 বছরের নিষ্পাপ মেয়েটা ব্যথা পেয়েছে। তোর জন্য আমার আদরের বোনটা ব্যথা পেয়েছে, তোকে আমি ছাড়বো না। আমি তখনও মূর্তির মতো বসেছিলাম। শরীর দিয়ে আমার অবিরাম রক্ত বেরোচ্ছিল, তবুও আমার কোনো হুঁশ নেই। আমার কানে শুধু একটা কথাই বাজছে, আর তা হলো, তুই আমাদের ছেড়ে না, তোকে আমরা রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছি। নিধি এই বাড়ির সবার প্রাণ। একসময় আমিও এই বাড়ির প্রাণ ছিলাম, এখন কি তা আমি জানি না। আর তাদের প্রাণ যখন ব্যথা পেয়ে কান্না করছে, তাও আবার আমার কারণে, এটা দেখে বাবার ভাইয়া রাগী দৃষ্টিতে আমার দিকে ধেয়ে আসতে লাগলো। বাবার ভাইয়াকে আমার দিকে এইভাবে রাগী দৃষ্টিতে আসতে দেখি আমার আত্মায় যেটুকু জল ছিল সেটুকুও শুকিয়ে গেল। কারণ তারা দুজনে এই মুহূর্তে সব থেকে বেশি রেগে আছে। এমনিতেই জীবনের সবচেয়ে বড় ধাক্কা একটু আগে খেয়েছি, তারপর এখন যে কি হবে কে জানে। দেখতে দেখতে দুজনেই আমার সামনে চলে আসলো। তোর জন্য আমার আদরের বোনটা ব্যথা পেয়েছে, আজকে আমি তোকে শেষ করে ফেলবো। ভাইয়া নিজের সর্বশক্তি দিয়ে আমার বুকে লাথি দিয়ে আমাকে মাটিতে ফেলে মারতে লাগলো। ভাইয়া, ও ভাইয়া, অনেক ব্যথা পাচ্ছে ভাইয়া, আমাকে দয়া করে মেরো না প্লিজ, আমাকে ছেড়ে দাও, তোমার সামনে হাত জোর করছি ভাইয়া, দয়া করে আমাকে ছেড়ে দাও। আমি রক্তাক্ত হাত দিয়ে জোর করে বললাম কথাটা। তোকে এত সহজে ছাড়া যাবে না। তোর জন্য আমার মেয়ে ব্যথা পেয়েছে। আমার মেয়ে যতটা ব্যথা পেয়েছে তার দ্বিগুণ ব্যথা তোকে পেতে হবে। বাবাও আমাকে মারতে লাগলো। ও ও মা, খুব মরে গেলাম। মা, তুমি বাবার ভাইকে একটু বলো না আমাকে যাতে না মারে। আমি আস্তে আস্তে ছটফট করতে করতে মা নিধির দিকে যেতে লাগলাম। একবার বলেছি না আমি তোর মা না, তাহলে আমাকে তুই মা বলছিস কেন? আমার জ্ঞান হওয়ার পর থেকে তো আমি দেখে আসছি তুমি আমার মা, আর আমি তোমার ছেলে। আজকে হঠাৎ এক কথায় বিশ্বাস করবো কেন যে তুমি আমার মা নও? কারণ আমি তো তোকে কোনোদিন আমার ছেলেই ভাবিনি, সবসময় তোকে আমি একটা বোঝা ভেবেছি। মা, এইভাবে বলো না, তোমার এইসব কথা শুনলে আমার অনেক কষ্ট হয়। বাবার ভাইয়ের মায়ের ফলে যতটা না কষ্ট হয়েছে, তার থেকেও বেশি কষ্ট হয় তোমার এইসব কথা শুনলে। তোর কষ্টতে আমার কিচ্ছু যায় আসে না, তুই কষ্ট পেতে পেতে যদি আমার সামনে মরেও যাস তাহলে আমি তোর দিকে ফিরে তাকাবো না। বাবা, আমি কি অপরাধ করেছি আমি জানি না, তবুও তোমরা আমাকে মারছো, এটা আমার বিন্দু মাত্র কষ্ট হচ্ছে না। কিন্তু তুমি মাকে একটু বলো না এইসব মিথ্যা কথাগুলো জানিয়ে না বলে। আমি বাবার পা জড়িয়ে ধরে কথাগুলো বলতে লাগলাম। আমার পা ছাড় হতচ্ছাড়া। তোর শরীরের ওই অপবিত্র রক্ত যদি আমার শরীরে লাগে তাহলে আমি অপবিত্র হয়ে যাব। আর নিধির মা তোকে যা বলেছে তার প্রতিটা কথা সত্য। সন্তানের শরীরে রক্ত বাবার পায়ে লাগলে বাবা পবিত্র হয়ে যায়, কথাটা তুমি বলতে পারলে বাবা? কিসের সন্তান? তুই আমার সন্তান না, রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া সন্তান, যে কখনো নিজের সন্তান হয় না। তুই তা আজকে তোর ব্যবহারে প্রমাণ করে দিয়েছিস। কাকা, ওর সাথে এত কথা বলছেন কেন? মারেন ওকে, ওকে আর বেশি করে মারেন, যাতে ও আমার সাথে যা করেছে তা জানি আর জীবনে কারোর সাথে করতে না পারি। মেয়ের কণ্ঠ শুনে আমি আস্তে আস্তে মাথা ঘুরিয়ে তার দিকে তাকাতেই আমার মনে হলো আমি জানি আকাশ থেকে পড়লাম। কারণ এই কথাটার অন্য কেউ নয়, আমার ভালোবাসার মানুষ, যাকে আমি নিজের জীবনের চেয়েও বেশি ভালোবেসেছি, সেই আরোহী বলছে। মা, তুমি চিন্তা করো না, ওকে খাইয়ে পরিয়ে আমি একদিন যতটা টাকা নষ্ট করেছি, আমি যে ভুল করেছি আজকে এমন শিক্ষা দিব যে ও আর আমার জীবনে অন্য কোনো মেয়ের দিকে তাকাতে পারবে না। বাবা, শেষ পর্যন্ত তুমি আমার খাওয়ার কোটা দিলে। মাত্র তো তোকে খুঁটা দিয়েছি, এরপর দেখ তোকে এমন মারবো যে এতদিন তোর পিছনে যত টাকা ঢেলেছি সব সুদ সহ তুলে নিব। বাবা, আমি তোমার কাছে হাত জোর করছি, দয়া করে আমাকে মেরো না। দরকার পড়লে তুমি এতদিন আমার পিছনে যত টাকা ঢেলেছো সব টাকা আমি পরিশোধ করে দেবো। তোর নিজেরই তো কোনো ঠিকানা নেই, তাহলে টাকা শোধ করবি কি করে? এতদিন তো আমাদের ঘাড়ে বসে আমাদের উপরে বোঝা হয়েছিলি,
আমাকে একটা সুযোগ দিয়ে দেখো, আমি কথা দিচ্ছি আমি তোমাদের টাকা শোধ করে দেবো, তবুও আমাকে আর মেনো না। শুধু আমাদের টাকা দিলেই হবে না, তার সাথে ওই মেয়েটাকে টাকা দিতে হবে। তাও 1-2 টাকা নয়, তোর এতদিনের ভরণ পোষণের জন্য 50 লক্ষ টাকা, আর ওই মেয়েটার সাথে খারাপ কাজ করার জন্য 30 লক্ষ টাকা দিতে হবে। আরোহীকে দেখিয়ে বললো কথাটা। এত টাকা? বাবা, তুমি কার সাথে কি কথা বলছো? ওর সামর্থ্য আছে নাকি এত টাকা জোগাড় করার? আমি মানছি আমি এত টাকা জোগাড় করতে পারবো না, কিন্তু আমি তোমাদের পায়ে পড়ি, দয়া করে আমাকে ছেড়ে দাও। হ্যাঁ, তোকে আমি এইভাবেই ছেড়ে দিই আর তুই গিয়ে আরো মেয়ের জীবন নষ্ট কর, তাই না? বাবা বিশ্বাস করো, আমি কোনো মেয়ের জীবন নষ্ট করিনি। বিশ্বাস? আর তোকে কখনোই না। বাবা, চুপ, একদম চুপ। তোর এই পাপি মুখ দিয়ে আর কখনো আমাকে বাবা বলে ডাকবি না, নাহলে তোর ওই মুখ আমি ভেঙে দিব। বাবা হাত দিয়ে আমার মুখে 2 পাশ চেপে ধরলো। আমি ব্যথায় অস্পষ্ট ভাবে মুখ দিয়ে চিৎকার করতে লাগলাম। বাবা কিছু সময় পর আমাকে ছেড়ে দিল। তারপর বাবা আর ভাইয়া অবিরাম ভাবে আমাকে মারতে লাগলো। লাঠি, ঘুষি আর হাতের সামনে যা পাচ্ছে তাই দিয়ে আমাকে মারতে লাগলো। আমি এখন শুধু অবাক দৃষ্টিতে আরোহীর দিকে তাকিয়ে রয়েছি। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি আরোহীর চোখে জল। এই জল যে আমাকে কষ্ট পেতে দেখে নয়, তা আমি আরোহীর মুখ দেখে স্পষ্টই বুঝতে পারছি। কারণ আরোহীর মুখে একটা স্পষ্ট হাসি লেগে রয়েছে, যে হাসি আমাকে বারবার বলে দিচ্ছে খুব শখ না আমাকে ভালোবাসার, বোঝ এখন কেমনটা লাগে। কিন্তু আমার সাথে আরোহী তেমন কোনো শত্রুতার সম্পর্কই তো নেই, বরং গতকাল পর্যন্ত এই আরোহী আমার জন্য পাগল ছিল। আমাকে নিজের মুখে বলেছিল আমাকে বিয়ে করবে আর আমাকে ছাড়া থাকতে পারবে না। কিন্তু আজকে হঠাৎ কি জানি হলো, আমি নিজেও জানি না। হঠাৎ করে নিধির চিৎকার আমার কানে ভেসে আসলো। মাগো, জোরে গেল। তাকিয়ে দেখি মা যত্ন করে নিধির হাতে মলম লাগিয়ে দিচ্ছে, আর নিধি ব্যথায় চিৎকার করে উঠল। নিধি চিৎকার দেখে বাবার ভাই আমাকে মারাবার দিয়ে দৌড়ে নিধির কাছে চলে গেল। আমি ব্যথার শরীর নিয়ে আস্তে আস্তে উঠে দাঁড়ানোর চেষ্টা করলাম। শরীর থেকে অনেক বেশি রক্ত পড়ে গিয়েছে, খুব কষ্টে উঠে দাঁড়ালাম। আস্তে আস্তে হাঁটতে হাঁটতে নিধির কাছে চলে গেলাম, কারণ আমার আদরের বোনকে ব্যথায় চিৎকার করতে আমি দেখতে পারছিলাম না। আমাকে নিধির কাছে যেতে দেখে ভাইয়া বলল, তুই আবার আমার বোনের কাছে এসেছিস? ভাইয়া ও তো আমারও বোন, তাই না? না, নিধি শুধু আমার বোন, ও তোর কেউ না। ভাইয়া এইভাবে বল না, আমাকে একবার নিধির কাছে যেতে দাও না। দেখো না পিচ্ছিটা কেমন ব্যথায় ছটফট করছে। আমি ভাইয়াকে ঠেলে নিধির সামনে গিয়ে বসলাম। বোন তুই কান্না করিস না, মলমটা লাগিয়ে নে, দেখবি সব ব্যথা চলে যাবে। আমি 2 হাত দিয়ে নিধির চোখে জল মুছে দিতাম। ভাইয়া, তোমার শরীর ব্যথা করছে না? ওরা শুধু শুধু তোমাকে মারলো। না রে পাগলি, আমার শরীর ব্যথা করছে না, তোকে কষ্ট পেতে দেখে আমার শরীরে ব্যথা চলে গেছে। তাহলে এই রক্ত? এইগুলো কিছু না। কথাটা শেষ করার সাথে সাথে কেউ একজন আমার বাম হাত ধরে টানতে লাগলো। আমি মাথা ঘুরিয়ে তাকিয়ে দেখি বাবা আমাকে টানছে। বাবা আমাকে মাটির সাথে ঘষতে ঘষতে রাস্তায় নিয়ে আসলো আর বলল, তোর অনেক শখ আমার মেয়ের শরীরে হাত দেওয়ার, তাই না? তাহলে দেখ এবার কেমন লাগে। কথাটা বলে বাবা এমন কিছু করলো যার ফলে আমি বাবা গো বলে একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেলাম। বাবা আমাকে রাস্তায় নিয়ে যাওয়ার পর আমার বাম হাত রাস্তায় ফেলে আমার হাতের সামনে বসে একটা ইট দিয়ে হাতের মধ্যে বাড়ি দিল। আমি চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেলাম। বাড়ি খাওয়ার সাথে সাথে হাত থেকে রক্ত মাটিতে পড়তে লাগলো, তার সাথে যে টুকরোটাও রক্তে মেখে গেল। অন্যদিকে আমি অজ্ঞান হওয়ার পর বাবা বলতে লাগলো, তুই তোর ওই হাতগুলো দিয়ে আমার মান সম্মান নষ্ট করেছিস, মেয়েটির ইজ্জত নষ্ট করেছিস, তার উপর আমার আদরের মেয়ের চোখে তোর জন্য জল এসেছে। এদিকে আমি অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে রয়েছি। তারপরে তোর কত বড় সাহস, আমার সামনে তুই তোর ওই পাপি হাত দিয়ে ওর চোখের জল মুছে দিস। আজকে আমি তোর এই পাপি 2 হাত চিরতরে নষ্ট করে দিব। এরপর থেকে এই হাত দিয়ে না পারবি কোনোদিন কারো মান সম্মান নষ্ট করতে, আর না পারবি কোনো মেয়ের ইজ্জত নষ্ট করতে। এই বলে আমার ডান হাত রাস্তায় ফেলে সে রক্তাক্ত ইট দিয়ে আবার ও আমার হাতে বাড়ি মারার জন্য ওঠায়। ঠিক তখনই নিধি বাবা বলে চিৎকার দিয়ে চুপচাপ হয়ে যায়। বাবা নিধির চিৎকার শুনে আমাকে রাস্তায় রেখে দৌড়ে নিধির কাছে চলে যায়। মা, কি হয়েছে তোর? কথা বল মা। নিধি নিশ্চুপ হয়ে আছে। এই নিধি, কথা বলছিস না কেন? কি হয়েছে তোর? নিধি তখনও নিশ্চুপ হয়ে আছে। নিধি,
আমার লক্ষ্মী বোন আমার, কি হয়েছে তোর? কথা বলছিস না কেন? নিধি তখনও নিশ্চুপ, কারণ নিধি চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গিয়েছে। ওগো, নিধি কথা বলছে না কেন? কি হলো আমার মেয়েটার? মা শান্ত হও, আমার মনে হয় নিধি অতিরিক্ত কান্নার কারণে অজ্ঞান হয়ে গিয়েছে। তুই নিধিকে ঘরে নিয়ে যা আর তাড়াতাড়ি একটা ডাক্তার ডেকে আন। ভাইয়াকে উদ্দেশ্য করে বলল। আর তুমি কোথায় যাবে? যার জন্য আজকে আমার মেয়ের এই অবস্থা হলো, তাকে আমি মেরেই ফেলবো। কথাটা বলি বাবার আগে ঘরের ভিতর থেকে একটা সাবুন অর্থাৎ একটা লোহার রড যার মুখটা একটু ছোঁচালো হয় সেটা নিয়ে আসলো। তারপর রাগী দৃষ্টিতে আমার দিকে আসতে লাগলো। কিছু সময়ের মধ্যে বাবা আমার সামনে চলে আসলো। মা আর ভাইয়ার সামনে দিয়ে বাবা যে সাবুনটা নিয়ে আমাকে মারতে আসলো, তারা দেখেও বাবাকে একটু আটকালো না। তারা জানে বাবার রাগ কত বেশি। এখন যদি কেউ বাবাকে না আটকায় তাহলে নির্ঘাত বাবা আমাকে মেরেই ফেলবে। তারা এই কথাটা জেনেও বাবাকে আটকালো না, বরং তারা বাবাকে এই অবস্থায় ছেড়ে দিয়ে নিধিকে নিয়ে বাড়ির ভিতরে চলে গেল। বাবা আমার পাশে এসে দাঁড়িয়ে যেই সাবলটা উঁচু করে আমার বুকের ভিতরে ঢুকিয়ে দেবে, ঠিক তখনই চারজন ছেলে দৌড়ে এসে সরাসরি বাবার পা জড়িয়ে ধরে। এই চারজনের মধ্যে কেউ নয়, বরং আমার বন্ধুরা। ওদের সবার চোখে জল। ওরা বাবা পা ধরে কান্নার সুরে বলতে লাগলো, কাকা, সাগরকে আর মারিয়েন না, এবার অন্তত ওকে ছেড়ে দিন। হ্যাঁ কাকা, সাগরকে দয়া করে ছেড়ে দিন। এই শাপলাটা যদি ওর পেটে ঢুকিয়ে দেন তাহলে ও মারা যাবে। দয়া করে আমার বন্ধুকে মারবেন না। জানি না আপনি ওকে কোন অপরাধে শাস্তি দিচ্ছেন, কিন্তু এ পর্যন্ত ওকে যা শাস্তি দিয়েছেন তাই অনেক। দয়া করে ওকে আর শাস্তি দিবেন না। ঠিক আছে, তোদের কথায় আমি এইবারের মতো ওর প্রাণ ভিক্ষা দিলাম, কিন্তু এরপর যদি ও কোনোদিন আমার সামনে আসে তাহলে সেই দিনে আমি ওকে মেরে ফেলবো। ওরা সবাই নিশ্চুপ। তাই ওকে বলে দিস ও জানি আর জীবনেও আমার বাড়িতে না আসে, আর আমাকে পরিচয় জানিয়ে কোথাও ব্যবহার না করে, কারণ আজকে থেকেও আমার কাছে মৃত। আচ্ছা, বলে দিব। বাবা রাগ নিয়ন্ত্রণ করে ঘরের দিকে চলে গেল। জয়, এইবার কি করবি? কি করব মানে? আগে তুই ওকে ধর, ওকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি নিয়ে চল। ওরা ধরাধরি করে আমাকে রাস্তা থেকে উঠিয়ে পাঁচাগোলা করে একটা গাড়ির কাছে যেতে লাগলো। তখনই আরোহী আস্তে আস্তে হেঁটে ওদের সামনে গেল আর বলতে লাগলো, ওকে আর হসপিটালে ভর্তি করিয়ে লাভ নেই। এতক্ষণ যে মার খেয়েছে তাতেও যদি কোনোভাবে বেঁচেও যায় তাহলে একটা মৃত লাশ হয়ে বেঁচে থাকবে। আরোহী, তুই এই কথাটা বলতে পারলি? আরোহী, তুমি না সাগরকে ভালোবাসতে? ভালোবাসার মানুষের সম্পর্কে এসব কথা বলতে তোমার মুখে একটু বাদলো না? কিসের ভালোবাসা? ওর মতো এতিম ছোট লোককেই আরোহী ভালোবাসবে? তোরা ভাবলি কি করে? ওকে দেখলেই আমার বমি চলে আসে, আর তোরা বলছিস আমি ওকে ভালোবাসবো? চুপ, একদম চুপ, অনেক হয়েছে। আমি তোর কথার ভাব দেখে বুঝতে পেরেছি তোর জন্য আজকে আমাদের বন্ধুর এই অবস্থা। এরপর যদি আমাদের বন্ধুর সম্পর্কে আর একটা কথাও বাজে কথা বলিস তাহলে আমি তোর জিহ্বা টান দিয়ে ছিঁড়ে ফেলবো। জয়, আমার সাথে লাগতে আসিস না। আমার সাথে লাগতে আসার ফলে তোর বন্ধুর কি অবস্থা করেছি তা তো নিজের চোখেই দেখতে পেলি। এরপরেও যদি আমার সাথে লাগতে আসিস তাহলে তোরও ঠিক একই অবস্থা করবো। দেখ আরোহী, এমনিতে আমার বন্ধুকে মার খাইয়েছিস, তাই আমার মাথা গরম আছে। আমার মাথা এর চেয়ে বেশি গরম করিস না, তাহলে তোকে এখানে মেরে রেখে দিব। তাই ভালোই ভালোই বলছি, এখান থেকে চলে যা। কে কাকে মারে তার সময়ই বলে দেবে। আরোহী মুখ ভেঙে চলে গেল। তারপর জয়, সিয়াম, রাজু আর রিয়া ধরাধরি করে আমাকে হাসপাতালে নিয়ে গেল। ডাক্তার দেখা মাত্রই আমাকে আইসিইউ রুমে নিয়ে যেতে লাগলো আর ওদের চারজনকে বললো, রোগীর অবস্থা দেখে আমার ভালো মনে হচ্ছে না। রোগীর শরীর দেখে মনে হচ্ছে শরীর থেকে অনেক রক্ত বের হয়ে গিয়েছে, তাই তাড়াতাড়ি রক্তের ব্যবস্থা করুন। আর কি ডাক্তার? আর অপারেশন করার জন্য টাকা তৈরি রাখেন, কারণ রোগীর অপারেশন করার প্রয়োজন হতে পারে। অপারেশন করতে কত টাকার মতো লাগবে? এই ধরুন 3 থেকে 4 লক্ষ টাকা। এত টাকা? হ্যাঁ, আমি এখন রোগীর কাছেই যাই। আপনারা তাড়াতাড়ি রক্তের ব্যবস্থা করুন, তার সাথে টাকারও। আচ্ছা। ডাক্তার চলে গেল। টাকার পরিমাণ শুনে ওরা চারজনেই মাথায় হাত, কারণ এই মুহূর্তে রক্তে জোগাড় করতে পারলে ওরা এতগুলো টাকার জোগাড় কিভাবে করবে। আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। জয়, সাগরের রক্তের গ্রুপ আমরা জানি।
তাই রক্তের ব্যবস্থা করতে পারবো, কিন্তু এতগুলো টাকা কিভাবে জোগাড় করব? তোরা সবাই তাড়াতাড়ি রক্তের ব্যবস্থা কর, আমি টাকা নিয়ে আসি। তুই কোথা থেকে টাকা আনবি? বাবার কাছে গিয়ে চাইবো। তোর বাবা এতগুলো টাকা দিবে? দেখি দেয় কি না। এছাড়া তো আমাদের কাছে আর কোনো পথ খোলা নেই। তোরা তাড়াতাড়ি রক্ত জোগাড় করতে যা। আচ্ছা রিয়াদ, তুই হাসপাতালে থাক, আমরা রক্তের জোগাড় করতে যাচ্ছি। ডাক্তারের যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে এনে দিস। আচ্ছা। রিয়াদ হাসপাতালে থেকে গেল, বাকি তিনজন বেরিয়ে পড়লো। চলুন এই ফাঁকে আমি আপনাদের আমার আর আমার বন্ধুদের পরিচয়টা দিয়ে দিই। আমার নাম সাগর। কিছু সময় আগে পর্যন্ত আমার নামের পিছনে দিয়েছিল, কিন্তু কিছু সময় আগে বাবা আমাকে তার বংশের পরিচয় ব্যবহার করতে মানা করেছে, তাই এখন থেকে আমার নাম শুধুই সাগর। আমার বাবা ভুলে গিয়েছে আমি তো এতিম। এতদিন আমাকে যে বড় করেছে, মানে আমার পালিত বাবা, সেই গ্রামের চেয়ারম্যান। তাকে এলাকার সবাই দুইটা কারণে চেনে, এক চেয়ারম্যান হওয়ার কারণে আর দুইটা রাগের কারণে। তার মতো রাগী ব্যক্তি আমাদের এলাকায় আর একটাও নেই। তাই হয়তো বাবা যখন আমাকে রাস্তায় ফেলিয়ে মারছিল, তখন কেউ সাহস করে এগিয়ে এসে আমাকে বাঁচানোর চেষ্টা করে। আমার বাবার মতো আমার বড় ভাইও, অর্থাৎ শুভ ভাই, সেও অনেক রাগী। আমার ভাই আমাকে আজকে প্রথম মারলো না, কিন্তু বাবা আজকে প্রথম আমার গায়ে হাত তুললো। কিন্তু কেন হাত তুললো তার কারণ আমি এখনো জানি না। যে চারজন আমাকে হাসপাতালে নিয়ে আসলো ওরা আমার বন্ধু। আমি আর আমার বন্ধুরা এইবার উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষে পড়ি। ছোট থেকে আমরা একই সাথে বড় হয়েছি, তাই ওরা জানে আমি কত কষ্ট, অবহেলা, অত্যাচার সহ্য করে বড় হয়েছি। আমাদের বন্ধুদের মধ্যে আমার আর জয়ের পরিবার একটু বড় লোক। জয় তার মা বাবার একমাত্র সন্তান, তাই ছোটবেলা থেকেই টাকা খরচ করতে করতেই বড় হয়েছে, যার ফলে জয় বড় হওয়ার সাথে সাথে টাকা খরচ করা একটা বড় অভ্যাস হয়ে গিয়েছে। আর তাই এখন জয়ের মা বাবা জয়ের হাতে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। তাই হাসপাতালে যখন রাজু টাকার কথা বলছিল, জয় মন খারাপ করে কথাটা বলেছিল। আমি এতদিন গ্রামে ছিলাম না। আমি আর আমার বন্ধুরা ঢাকা জয়ের মামা বাড়িতে ঘুরতে গিয়েছিলাম, আর আজকে গ্রামে ফিরেছি। গাড়ি থেকে নেমে সবাই যার যার বাড়িতে চলে গেল, আর আমিও আমার বাড়িতে চলে আসলাম। কিন্তু যখন আমি বাড়ির দরজা খুলে ভিতরে প্রবেশ করব, তখনই বাবা ধাক্কা দিয়ে আমাকে বাড়ির বাইরে বের করে মারতে লাগলো। তারপর কি যে হলো তা তো আপনার এত সময় ধরে দেখতেই পারলেন। এদিকে দেখতে দেখতে জয় তার বাড়িতে চলে গেল। ভাগ্যক্রমে জয়ের বাবা আজকে অফিসে যায়নি, তাই জয় বাড়িতে গিয়ে তার মা বাবাকে ড্রয়িং রুমে পেয়ে গেল। বাবা, কি হয়েছে? জয়ের বাবা নিচের দিকে তাকিয়ে বই পড়ছে। আমার কিছু টাকা লাগবে। জানি তো আপনার টাকা লাগলে তো বাবার কথা মনে পড়ে, তা না হলে তো আপনার বাবার সাথে কথা বলার প্রয়োজনই পড়ে না। কত টাকা লাগবে? 4 লক্ষ টাকা। কি, এতগুলো টাকা? হ্যাঁ। এতগুলো টাকা দিয়ে তুই কি করবি? সাগরের অ্যাক্সিডেন্ট হয়েছে, ওর চিকিৎসা করাতে হবে। ফাইজলামি করিস আমার সাথে? সাগরের অপারেশন করাতে হবে, তার জন্য আমার কাছ থেকে টাকা নিবে কেন? সাগরের অপারেশন তোর বাবাই করাতে পারে। সত্য করে বল, টাকাগুলো নিয়ে কি করবি? বাবা, আমি সত্যি বলছি, সাগরের অপারেশন করানোর জন্য টাকাগুলো নিব। দেখো, তুমি নিজের দিকে তাকে একটু দেখো। মিথ্যা কথা বলে টাকা নিতে নিতে আজকে এই পর্যায়ে চলে এসেছো যে নিজের বন্ধুর অ্যাক্সিডেন্টের মিথ্যা কথা বলে টাকা নিতে যাচ্ছে। জয় মাকে উদ্দেশ্য করে বলল, বাবা তুই মিথ্যা কথা বলছিস কেন? তোর যদি টাকা লাগে তাহলে সত্যি কথা বলেই তো নিতে পারিস। আমাদের এত টাকা সব তো তোর জন্যই। সত্যটা কি বলবো না বাবা? এত টাকা দিয়ে কি করবি বলে দে না বাবা। টাকা দিয়ে হয়তো নেশা টেশা করবে, মুখ লজ্জা বলতে পারছে না। আমাকে দেখে কি তোমার মনে হয় আমি নেশা করার জন্য তোমার কাছে টাকা চাচ্ছি? তোকে নতুন করে দেখার মতো কিছু নেই, তুই এখন যেতে পারিস। তোকে অপচয় করার জন্য আমি আর একটা টাকাও দিব না। কথাটা বলে জয়ের বাবা বই রেখে নিজের রুমের দিকে চলে যেতে লাগলো। জয়ের কিচ্ছু না ভেবে দৌড়ে তার বাবার পা জড়িয়ে কান্না করতে করতে বলতে লাগলো, বাবা, আমি সত্যি বলছি, আমি সাগরের অপারেশন করার জন্য টাকা চাচ্ছি। কিছু সময় আগে সাগরের বাবা আর ভাই সাগরকে রক্তাক্ত করে রাস্তায় ফেলে দিয়েছিল। অনেক কষ্ট ওকে ওনাদের হাত থেকে বাঁচিয়ে হাসপাতালে নিয়ে গিয়েছি, আর এখন ডাক্তার বলেছে ওর অপারেশন করাতে হবে। তার জন্য 4 লক্ষ টাকা লাগবে। তুমি দয়া করে আমাকে টাকাগুলো দাও, না হলে আমি সাগরকে বাঁচাতে পারবো না। তুমি তো জানো আমি সাগরকে নিজের ভাইয়ের মতো দেখি। যদি সামান্য কিছু টাকার জন্য আমি ওকে বাঁচাতে না পারি, তাহলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। আমি কথা দিচ্ছি, এরপর থেকে আর জীবনে কখনো তোমার কাছ থেকে টাকা চাইবো না। তোকে আমি টাকা দিতাম, সে তুই যে কারণেই হোক না কেন, কিন্তু এখন আর তোকে একটা টাকাও দিব না। কেন জানিস?
জয়কে হাত দিয়ে উপরে উঠিয়ে বলল, কারণ তুই আমাকে মিথ্যা কথা বলে টাকা চাচ্ছিস। এর আগেও অনেকবার আমাকে অনেক কিছু মিথ্যা বলে টাকা নিয়েছিস, আমি কিছুই বলিনি। কিন্তু এইবার তুই শেষ পর্যন্ত নিজের বন্ধুকে নিয়ে এত বড় মিথ্যা কথা বলে টাকা নিতে চাস। আমার ভাবতেও ঘৃণা হচ্ছে তুই আমার ছেলে। তোর যদি এতই টাকার প্রয়োজন হয় তাহলে আয় করে দেখ, টাকা আয় করা কত কষ্টের। সারা জীবন তো টাকা ভেঙেই গেলি, যেদিন আয় করতে শিখবি সেদিন বুঝবি টাকার মূল্য। বাবা, আমি সত্যি বলছি, তুমি আমাকে বিশ্বাস করো, আমি তোমাকে মিথ্যা কথা বলছি না। আমি জানি তুই আমাকে মিথ্যা কথা বলছিস কিনা। তুই কোথায় মিথ্যা কথা বলছিস জানিস? সাগরের বাবা আর ভাই ওকে মেরে রাস্তায় ফেলে রেখেছিল। সাগরকে ওর বাবা কতটা ভালোবাসে তা আমরা সবাই জানি, আর এই জায়গায় তুই ভুল করছিস। বাবা, চুপ, একদম চুপ, আর একটা কথাও বলবি না। মা, ও মা, তুমি একটু বাবাকে বলো না আমাকে টাকাগুলো দিতে। এই শেষবার, আমি আর জীবনও বাবার কাছ থেকে টাকা চাইবো না। জয় তার মায়ের পা জড়িয়ে ধরে বলল, প্লিজ মা, বলো না মা, না হলে আমি সাগরকে বাজাতে পারবো না মা, একটু বলো মা। শুনছো? আমি কিছু শুনতে চাই না, তুমি ওকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলো। কিন্তু কোনো কিন্তু না, যা বলেছি তাই করো। জয় বেশ বুঝতে পেরেছে তার বাবাকে আর বলে লাভ নেই, কারণ জয় এর আগে বহুবার তার বাবাকে মিথ্যা কথা বলে টাকা দিয়েছে, যার ফলে তার বাবা এখনো তার উপর বিশ্বাস করে না, আর তাই টাকাগুলো দিল না। তাই জয় মাথা নিচু করে নিজের বাইক নিয়ে হাসপাতালের দিকে চলে গেল। অন্যদিকে রাজু আর সিয়াম বিভিন্ন জায়গায় ঘুরে অনেক কষ্টে রক্তের ব্যবস্থা করে হাসপাতালে গিয়ে তাড়াতাড়ি নার্সের কাছে রক্তের ব্যাগটা দিয়ে দিল। রিয়াদ, জয় এসেছে। না রে, ও আমার মনে হয় না জয় টাকার ব্যবস্থা করতে পারবে। তোর হঠাৎ এমন মনে হলো কেন? জয়ের বাবাকে অনেকবার মিথ্যা কথা বলে টাকা এনেছে, কতবার যে অ্যাক্সিডেন্টের নাম করে টাকা এনেছে তার হিসাব নেই। তাই আমার মনে হয় না টাকা আনতে পারবে। তুই অবশ্য ভুল কিছু বলিসনি। ওই দেখ, জয় আসছে। জয় মাথা নিচু করে হাসপাতালে ঢুকতে লাগলো, তখন রিয়াদ ওকে দেখে ফেলেছে। ওরা দৌড়ে জয়ের কাছে চলে গেল। জয়, টাকার ব্যবস্থা করতে পারছিস? জয় নিশ্চুপ, জয় মাথা নিচু করে রয়েছে। কে জয়, বল, টাকার ব্যবস্থা করতে পেরেছিস? রিয়াদ জয়কে হালকা ধাক্কা দিল। জয় মাথা উঁচু করে তাকালো, তখন ওরা জয়ের চোখে জল দেখতে পেল। কিরে জয়, কান্না করছিস কেন? আমি টাকা জোগাড় করতে পারলাম না রে, জানিস, বাবাকে অনেক বললাম টাকা দিতে, বাবার পায়ে পর্যন্ত ধরেছি, কিন্তু বাবা টাকাগুলো দিল না। নিশ্চুপ, ওরাও কান্না করে দিয়েছে। শুধু বাবার না, মায়ের পায়েও ধরেছি, কিন্তু তবুও টাকা আনতে পারলাম না রে। আজকে আমি আমার ভুলের জন্য আমার প্রাণের প্রিয় বন্ধুকে হারালাম। আমি যদি আগে কখনো মিথ্যা কথা না বলে বাবার কাছ থেকে টাকা না আনতাম, তাহলে আজকে এই দিন দেখতে হতো না। সাগর বন্ধু, তুই আমাকে ক্ষমা করে দিস, তোর জন্য আমি কিছু করতে পারলাম না। চিৎকার করে নিচে বসে কান্না করতে লাগলো। জয়, শান্ত হ, দেখবি ঠিক কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। হ্যাঁ জয়, শান্ত হ। আইসিইউ রোগীর সাথে কে এসেছে? আমরা কেন, কি হয়েছে? ওরা দৌড়ে নার্সের কাছে গেল। রোগীর অবস্থা বেশি ভালো না, এখনই অপারেশন না করলে রোগীকে বাঁচানো সম্ভব না। তাই আপনারা তাড়াতাড়ি কাউন্টারে টাকা জমা করে দিন। নার্স চলে গেল। জয়, রিয়াদ, রাজু আর সিয়াম মাথায় হাত দিয়ে বসে কান্না করতে লাগলো, কারণ ওদের কাছে টাকা নেই, আর টাকা জোগাড় করার কোনো পথ ওদের কাছে খোলা নেই। ওদের চোখের সামনে এখন শুধুই অন্ধকার। সবাই এখানে বসে কান্না করতে লাগলো। কিছু সময় চোখে জল ফেলানোর পর রাজু বলল, জয়, আমরা কি তাহলে সাগরকে বাঁচাতে পারবো না? জয় নিশ্চুপ, সে কান্না করছে। তাহলে কি শেষ পর্যন্ত সাগরকে চোখের সামনে মরে যেতে দেখব, আর আমরা হাতের উপর হাত রেখে শুধু তাকিয়ে দেখে যাব? তাছাড়া আমাদের আর কি বা করার আছে? আমরা এতটাই অসহায় যে নিজের বন্ধুকে কিছু টাকার অভাবে মরে যেতে দেখতে হচ্ছে। না, সাগরকে আমি মরে যেতে দিব না, যেভাবেই হোক সাগরকে আমি বাঁচাবই। জয় চোখের জল মুছল। তুই এতগুলো টাকা কিভাবে জোগাড় করবি? সেই চিন্তা তুই করিস না, তুই শুধু ডাক্তারকে গিয়ে বল অপারেশন শুরু করতে, আমি টাকা নিয়ে আসছি। জয় বসা থেকে দাঁড়িয়ে হাসপাতালের বাইরের দিকে যাওয়ার জন্য পা বাড়িয়ে দিল। তখনই রাজু জয়কে ডাক দিল। জয়, কিছু বলবি? হ্যাঁ। কি? যাই করিস না কেন, কোনো অসৎ পথে টাকা আনিস না। সাগর যদি বেঁচে উঠে জানতে পারে তুই অসৎ পথে টাকা এনে ওর জীবন বাঁচিয়েছিস,
তাহলে ও কিন্তু ওর জীবন শেষ করে দিবি। তুই তো জানিস ও কেমন। জানি রে, তুই চিন্তা করিস না, আমি অসৎ পথে টাকা আনবো না। আমি এখন চলি রে। আচ্ছা, তাড়াতাড়ি ফিরে আসিস। জয়ের কথা না বলে তাড়াতাড়ি বাইরে চলে গেল। বাইরে গিয়ে চোখ মুছে বাইক চালু করে এলাকায় এইদিকে ওইদিকে বাইক চালিয়ে ঘুরতে লাগলো। জয় বাইক চালিয়ে ঘুরছে বললো ভুল হবে, কারণ জয় বাইক চালিয়ে রাস্তায় এইদিকে ওইদিকে একজনকে খুঁজছে। জয় বাইক নিয়ে চায়ের দোকানের কাছে আসতেই সেই মানুষটিকে দেখতে পেল, তাই জয় তাড়াতাড়ি বাইক থামিয়ে তার কাছে চলে গেল। ভাই, জয় লোকটিকে উদ্দেশ্য করে বলল। লোকটি জয়ের থেকে বয়সে অনেকটাই বড়। আরে জয়, আজকে এই সময় এদিকে কি মনে করে? ভাই, আপনি না বলেছিলেন আমার বাইকের মতো একটা বাইক কিনবেন? হ্যাঁ, বাইক কি কিনে ফেলেছেন? তোমার বাইকের মতো বাইকের দাম প্রায় 30 লক্ষ টাকা। আমার কাছে তো এখন এতগুলো টাকা নেই, তাই ভাবছি আর কিছুদিন পর কিনবো। আমি আমার বাইকটা বিক্রি করে ফেলবো, আপনি কি কিনবেন? কত দাম? 4 লক্ষ টাকা। জয়, তুমি কি আমার সাথে ফাজলামি করছো? 30 লক্ষ টাকার বাইক মাত্র 4 লক্ষ টাকায় কেউ বিক্রি করে? কেউ না করলেও আমি করব। এখন বলেন আপনি কিনবেন কিনা? আপনি না কিনলে আমাকে আবার অন্য কাউকে খুঁজতে হবে। কিনবো, কিন্তু হঠাৎ এত দামের বাইক এত কম দামে বিক্রি করে দিচ্ছ কেন? আমার এখনই 4 লক্ষ টাকার প্রয়োজন। বাবার কাছে চেয়েছি, কিন্তু বাবা দেয়নি, তাই সিদ্ধান্ত নিয়েছি বাইক বিক্রি করে দিব। কিছু মনে না করলে বলবে, এতগুলো টাকা তোমার এই মুহূর্তে কেন প্রয়োজন? সাগরের অপারেশন করাতে হবে, তাই টাকাগুলোর প্রয়োজন। সাগরে যদি অপারেশন না করাতে পারি তাহলে টাকার অভাবে সাগর মারা যাবে, আর আমি চাই না আমি থাকতে আমার বন্ধুর টাকার অভাবে মারা যাক। আচ্ছা, কিন্তু আমার টাকাগুলো তো বাড়িতে। তাহলে চলুন আপনার বাড়িতে যাই, সেখান থেকে টাকা নিয়ে যত দ্রুত সম্ভব আমাকে হাসপাতালে যেতে হবে। ঠিক আছে, চলো। ছেলেটাকে নিয়ে জয় তার বাড়িতে চলে গেল। আপনি ভিতরে থেকে টাকা নিয়ে আসুন, আমি এখানে আপনার জন্য অপেক্ষা করছি। আচ্ছা। ছেলেটি বাড়ির ভিতরে চলে যাওয়ার পর জয় শেষবারের মতো নিজের বাইকটাতে ভালো মতো দেখতে লাগলো। এই বাইকটা জয় তার বাবার সাথে গিয়ে কিনেছিল। বাইক কেনার পর জয় বাইকের যতটা যত্ন নিয়েছে, এতটা যত্ন জয় কখনো নিজের জন্য নেয়নি। জয় যেখানে যেতেও সবসময় এই বাইকটা সাথে করে নিয়ে যেত। একজন বাবা তার সন্তানকে যেভাবে আদর করত, জয়ও ঠিক তেমনই তার বাইককে আদর করত। কিন্তু আজকে সৌরভের জন্য জয়কে তার প্রিয় বাইকটি বিক্রি করে দিতে হচ্ছে। জয় বাইকটাকে নিজের পুরনো স্মৃতি মনে করতে করতে চোখের কোণে জল চলে এসেছে। কিছু সময়ের মধ্যে ছেলেটি টাকা নিয়ে বাড়ির বাইরে চলে আসলো। জয়। হ্যাঁ বলুন। জয় দ্রুত হাত দিয়ে চোখের জল পোছে, যাতে ছেলেটি জয় চোখে জল না দেখে। তবুও ছেলেটি জয় চোখের জল দেখে ফেলেছে। এই নাও 4 লক্ষ টাকা। ধন্যবাদ, আপনি আমার অনেক উপকার করলেন। উপকার আমি কোথায় করলাম? উপকার তো তুমি তোর বন্ধুকে করতেছো। আচ্ছা, আমি এখন আসি, আর এই নিন বাইকের চাবি। চাবিটা তুমি তোমার কাছেই রেখে দাও। কেন? কারণ তোমার বাইক কিনবো না। তাহলে এতগুলো টাকা আমাকে দিলেন কেন? সাগরের চিকিৎসার জন্য। কিন্তু কোনো কিন্তু নয়, আমি জানি তুমি তোমার বাইকটা কত ভালোবাসো। এত ভালোবাসা পরেও যদি তুমি শুধুমাত্র তোমার বন্ধুর জন্য নিজের প্রিয় বাইকটা বিক্রি করে দিতে চাও, তাহলে আমি সামান্য টাকাগুলো দিতে পারবো না কেন? তবু। আরে মিয়া, তুমি তো অনেক বেশি কথা বলো। আমি কি তোমার টাকাগুলো এমনি এমনি দিচ্ছি নাকি? আমি তো তোমাকে ধার দিচ্ছি, পরে নয় আমাকে ফেরত দিয়ে দিও। ধন্যবাদ ভাই, আপনার উপকার আমি জীবনে ভুলবো না। হয়েছে হয়েছে, এখন তাড়াতাড়ি হাসপাতালে যাও আর সাগরের চিকিৎসা করো। আচ্ছা। জয় তাড়াতাড়ি বাইকে উঠে হাসপাতালে এসে টাকা জমা দিয়ে দেয়, আর চিকিৎসা শুরু হয়ে যায়। অন্যদিকে জয়দের বাড়িতে জয় বের হওয়ার পর জয়ের মা জয়ের বাবাকে বলে, শুনছো? কি? আমার মনে হয় জয় সত্যি কথাই বলছিল। তোমার এমন মনে হওয়ার কারণ? আমি জানি জয় মিথ্যা কথা বলে অনেক টাকা নিয়েছে, কিন্তু এইবার জয়ের কান্নায় কেমন যেন একটা কষ্ট ছিল। তাছাড়া তুমি হয়তো খেয়াল করনি, জয়ের শার্টে রক্ত লেগেছিল। রক্ত তো নিজের ইচ্ছেতেও লাগাতে পারে। তাছাড়া তুমি জানো সাগরের বাবা সাগরকে কতটা ভালোবাসে, আর উনি কিনে সাগরকে মারবে? সাগরের বাবা নিজের সন্তানের চেয়ে নিজের সম্মানকে বেশি ভালোবাসে। আর কিছুদিন ধরেই এলাকায় সাগরকে নিয়ে যে কথাগুলো শোনা যাচ্ছে, তার ফলে ওনার সম্মানে আঘাত লেগেছে।
আর তার ফলেই হয়তো আজকে উনি সাগরকে মেরেছে। আমি তো এই কথাটা ভেবে দেখি নাই, তার মানে কি জয় সত্যি কথা বলেছিল? জয়ের বাবার এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি বাড়ির বাইরের দিকে যেতে লাগলো। কোথায় যাচ্ছ? হাসপাতালে। কেন? জয় যদি সত্যি কথা বলে তাহলে সাগরের অপারেশন করাতে টাকা লাগবে, আর আমি চাই না সাগর টাকার অভাবে চিকিৎসা না পেয়ে মারা যাক। আমিও তোমার সাথে যাব। ওনারা গাড়ি নিয়ে হাসপাতালের দিকে যেতে লাগলো। এদিকে হাসপাতালে জয়ের টাকা জমা হওয়ার পরই সবাই আইসিইউ রুমের সামনে বসে রইল, সবার চোখেই জল। জয়, হ্যাঁ বলো। এত টাকা কিভাবে পেলি? বাইক বিক্রি করতে গিয়েছিলাম, সেখান থেকেই পেয়েছি। তোর প্রিয় বাইকটা বিক্রি করে দিয়েছিস? বন্ধুর প্রাণের চেয়ে এইসব বাইক কিছুই না। বন্ধুত্ব মানুষের কতটা গভীর হওয়া উচিত তা তোকে দেখে জানা শেখা উচিত। হ্যাঁ রিয়াদ, তুই ঠিক বলেছিস। সিয়াম আর রাজু দৌড়ে গিয়ে জয় আর রিয়াদকে জড়িয়ে ধরলো। কিছু সময় পর জয় অনুভব করলো তার মাথার চুলে কেউ হাত বুলিয়ে দিচ্ছে। জয় ওদের ছেড়ে মাথা উঁচু করে সামনে তাকিয়ে অবাক হয়ে যায়, কারণ তার মাথায় তার বাবা হাত বুলিয়ে দিচ্ছে। শুধু তাই নয়, তার চোখে পড়ে জল, আর তার পাশে জয়ের মা শাড়ির আঁচল দিয়ে নিজের চোখের জল মুছছে। বাবা, তুমি কান্না করছো কেন? জয়, আমাকে তুই ক্ষমা করে দিস, তোকে আমি বিশ্বাস করি নাই, কিন্তু তবুও তুই নিজের বন্ধুর জন্য নিজের প্রিয় বাইক বিক্রি করে দিলি। বন্ধুর জীবনের কাছে এইগুলো কিছু না। আর হ্যাঁ, তুমি আমার কাছে ক্ষমা চাইও না। বাবা হয়ে যদি ছেলের কাছে ক্ষমা চাও তাহলে নিজেকে অপরাধী অপরাধী মনে হয়। ঠিক আছে, তোর কাছে আর ক্ষমা চাইবো না। আর হ্যাঁ, তুই চিন্তা করিস না, কালকে আমি তোকে নতুন বাইক কিনে দিব। আমাকে বাইক কিনে দিতে হবে না। কেন? কারণ আমি বাইক বিক্রি করি নাই। তাহলে টাকা পেলি কোথায়? বাইক যার কাছে বিক্রি করতে গিয়েছিলাম সে সবটা শুনে ধার দিয়েছে। ও, তাহলে কালকে আমার কাছ থেকে টাকা নিয়ে ধার শোধ করে দিস। আচ্ছা বাবা, তোমার কাছে আরেকটা অনুরোধ আছে। কি? সাগর সুস্থ হলে আমি ওকে আমাদের বাড়িতে নিয়ে যাব আর আমাদের সাথে রাখবো, কারণ ওর বাবা ওকে ওদের বাড়ি থেকে একেবারে বের করে দিয়েছে। আচ্ছা, রাখবো। তোরা দুজনে তারপর ভাইয়ের মতো থাকবি। হ্যাঁ, আর ওকে কিন্তু একটা বাইক কিনে দিতে হবে। আচ্ছা। সে না হয় হলো, কিন্তু সাগরের অবস্থা এখন কেমন? ওর অপারেশন চলছে। আচ্ছা। রাজু, তোকে একটা কাজ করতে হবে। কি কাজ? সাগরের সাথে ওর বাবা হঠাৎ এমন ব্যবস্থা কেন করলো তা জেনে আমাকে জানা। আচ্ছা। যদি কোনোভাবে এর সাথে আরো এর সম্পর্ক থাকে তাহলে ওকে ছাড়বো না। তুই চিন্তা করিস না, আমি খবর নিয়ে তোকে জানাবো। আচ্ছা। তারপর সবাই যার যার মতো অপারেশন রুমের সামনে অপেক্ষা করতে লাগলো। প্রায় ঘন্টাখানিক পর ডাক্তার রুম থেকে বেরিয়ে আসলো আর সবাইকে বললো অপারেশন ভালো মতো হয়েছে আর রোগীকে সাধারণ রুমে দেওয়া হয়েছে। কিন্তু রোগীর জ্ঞান ফিরতে দেরি হতে পারে, কারণ রোগী শরীরে যে আঘাত পেয়েছে তার চেয়ে বেশি মানসিক আঘাত পেয়েছে। এইসব বলে ডাক্তার চলে গেল, সাধারণ রুমে দেওয়া হলো। একে একে সবাই দেখলো সেদিন আর জ্ঞান ফিরেনি। রাতে জয় সবাইকে বাড়িতে পাঠিয়ে দিয়ে শুধু জয় ছিল। পরের দিন সকাল হতে না হতেই রিয়াদ, রাজু আর সিয়াম দৌড়ে হাসপাতালে চলে আসলো। কি রে, দৌড়ে আসছিস কেন? আমরা একদিন এলাকায় না থাকায় এলাকায় অনেক কিছু হয়ে গিয়েছে রে। কি হয়েছে? কালকে সাগরকে ওর বাবা কেন মেরেছিল তা জানতে পেরেছি। কেন মেরেছিল? কথাটা শেষ করে জয় রাগে রুম থেকে বের হতে নিল। তখন রিয়াদ জয়কে ডাক দিল। কাকা সাগরকে একটা ভিডিওর জন্য মেরেছে। কিরকম ভিডিও? খারাপ ভিডিও। ওই ভিডিও এর সাথে সাগরের কি সম্পর্ক? ভিডিওটা নাকি সাগর বানিয়েছে। কি বলছিস? একটু পরিষ্কার করে বলতো, আমি না হলে কিছু বুঝতে পারছি না। শোন তাহলে সম্পূর্ণ শুরু থেকেই বলছি। হ্যাঁ বল। আমরা তোর মামা বাড়িতে যাওয়ার আগে আরোহীদের বাড়িতে চোর ঢুকেছিল, তোর মনে আছে? হ্যাঁ মনে আছে। চোরটা সেদিন কিছু চুরি করে নেই, আর আরোহের বাবা চোরটার মুখ বাঁধে সব দেখে ফেলেছিল। হ্যাঁ, তার ফলে তো এলাকায় কিছুদিন এই নিয়ে সব জায়গায় কথা হওয়া শুরু হয়ে গেল। চোরটা কে ছিল জানিস? কে? সাগর। কি, তুই পাগল হয়ে গিয়েছিস নাকি? সাগর চোর হবে কেন? আমরা তোর মামা বাড়িতে যাওয়ার পরের দিন আরোহী আর আরোহীর বাবা মা এলাকার কিছু মানুষকে নিয়ে সাগরের বাড়িতে যায়। কেন? সাগর নামে বিচার দিতে। কি বিচার? সেদিন রাতে নাকি সাগর আরোহীর ঘরে গিয়ে লুকিয়েছিল
আর আরোহী যখন রাতে স্নান করে নিজের রুমে আসছিল তখন নাকি সাগর সেসব ভিডিও করে নিয়েছে। আর এখন কি? এখন নাকি সাগর আরোহীকে ব্ল্যাকমেল করছে ওর সাথে শারীরিক সম্পর্ক করতে। যদি আরোহী রাজি না হয় তাহলে নাকি সাগর বলছে ভিডিওটা ইন্টারনেটে ছেড়ে দিবে। তুই কি পাগল হয়ে গিয়েছিস? সাগর এসব আরোহীকে বলবে বা করবে কেন? সাগর যে আরোহীকে ভালোবাসে তা তো এলাকার কম বেশি সবাই জানে, আর ওদের দুই পরিবারও তো এই কথা জানে। এখানে তো সমস্যা হয়েছে। আরোহী বলেছে সাগরকে খারাপ প্রস্তাব দেওয়াতে আরোহী রাগ করে সাগরের সাথে কথা বলা বন্ধ করে দেয়। আর তাই সাগর আরোহীর রুমে ঢুকে এসব ভিডিও বানিয়ে আরোহীকে ব্ল্যাকমেল করে। তারপর আরোহী আর উপায় না পেয়ে সাগরের সাথে শারীরিক সম্পর্ক করে, আর তার ভিডিও নাকি সাগর কোনোভাবে বানিয়ে ফেলে। আর এখন ওই দুই ভিডিওর ভয় দেখিয়ে সাগর আরোহীর কাছে টাকা দাবি করছে। টাকা না দিলে নাকি সাগর ভিডিওগুলো ইন্টারনেটে ছেড়ে দিবে, আর টাকা সাগরকে তোর মামা বাড়ি থেকে ফিরে আসার পরেই দিতে বলেছিল। জয় এত সময় মাথা নিচু করে আমার পাশে বসেছিল। কথাটা শোনার পর থেকে মাথা গরম হয়ে গিয়েছে, কারণ আমরা যতদূর জানি সাগর টাকার পাগল না, বরং আমি সবসময় দেখে আসছি ও টাকাকে অবহেলা করে চলেছে। হ্যাঁ, সাগর টাকার প্রতি এতটাই উদাসীন যে আমরা ওর সাথে বন্ধুত্ব, ওর টাকার প্রতি উদাসীনতা আর মানুষকে টাকা দিয়ে সাহায্য করা দেখেই করেছিলাম। আমার মনে হচ্ছে আরোহী সবাইকে মিথ্যে কথা বলেছে। কিন্তু কেন? এতে আরোহীর কি লাভ? আমার চোখে তো কোনো লাভ দেখছি না, বরং আমি আরোহীর ক্ষতি দেখছি। ক্ষতি? কি ক্ষতি? দেখ, সাগর আরোহী পরস্পরকে ভালোবাসে, আর ওদের পরিবারের মধ্যে কথাও হয়ে রয়েছে যে ওদের পড়ালেখার পর ওদের বিয়ে দিয়ে দিবে, আর এদিকে সাগরের বড় ভাইয়ের বিয়েও হয়ে যাবে। এখন এসব করে আরোহীর কি লাভ হলো? এখন তো আর ওদের ভালোবাসা পূর্ণতা পাবে না। সাগর যে এইসব করেছে তার প্রমাণ কি? তুই তো জানিস সাগর ভুলবশত ওর মোবাইল বাড়িতে রেখে গিয়েছিল, আর তার মধ্যেই ওই দুটো ভিডিও পেয়েছে। প্রতিশোধ নিয়েছে ও। কে কার উপর প্রতিশোধ নিয়েছে? আরোহী সাগরের উপর প্রতিশোধ নিয়েছে। প্রতিশোধ? কিসের প্রতিশোধ? সাগর কলেজে ওঠে প্রথম দিকে আরোহীর সাথে কি করেছে তোদের মনে আছে? হ্যাঁ। তারই প্রতিশোধ আরোহী সাগরের উপর নিয়েছে। প্রায় 1 বছর পরে কিসের প্রতিশোধ? তাছাড়া এখন তো ওরা পরস্পরে ভালোবাসে। আমি এত শত বুঝি না। ও আমার বন্ধুকে মার খাইয়েছে, আমার বন্ধুকে বাড়ি ছাড়া করেছে, এলাকার মানুষের চোখে ছোট করেছে। ওকে আমি ছাড়বো না। জয় এত সময় মাথা নিচু করে আমার পাশে বসেছিল। এখন রাগের মাথায় উঠে দরজার দিকে যেতে লাগলো। জয়, কোথায় যাচ্ছিস? রাজু জয়ের সামনে গেল। কাজে। কোথায়? ওই শয়তানির বাড়িতে। কার কথা বলছিস? আরোহীর। ওর বাড়িতে যাচ্ছিস কেন? আমার বন্ধুর নামে মিথ্যা অপবাদ দেওয়ার জন্য ওকে শাস্তি দিতে। কথাটা শেষ করে জয় রাগে রুম থেকে বের হতে দিল। তখন রিয়া জয়কে ডাক দিল। জয়, কি হয়েছে? সাগরের মনে হয় জ্ঞান ফিরে এসেছে, এদিকে আয়। কোথায় কোথায়? জয় দৌড়ে আমার কাছে চলে আসলো। আমার জ্ঞান রাজু, রিয়াদ আর সিয়াম যখন রুমে এসেছে তখনই ফিরেছে। বেশি মার খাওয়ার কারণে শরীরে তেমন শক্তি পাচ্ছিলাম না, তাই শরীর নাড়াচাড়া করতে পারছিলাম না। আর ওরাও আমার দিকে তাকিয়ে আর তাই খেয়াল করিনি। কিন্তু এখন যখন শুনলাম জয় আরোহীকে মারতে যাচ্ছে, তখন কষ্ট হওয়া সত্ত্বেও কোনো মতে হাতটা নাড়িয়ে জয়কে আমার কাছে ডাকতে লাগলো। সাগর, সাগর বন্ধু, তুই এখন কেমন আছিস? তোর শরীর কেমন লাগছে? আমি কোনো কথা না বলে আস্তে আস্তে মুখ থেকে অক্সিজেন মাস্কটা খুলতে লাগলাম। এ কি, তুই মাস্ক খুলছিস কেন? তুই মাস্ক খুলিস না। জয় আমার মাস্কের থেকে আমার হাতটা সরিয়ে দিল। আমি মাস্কের ভিতর থেকে আস্তে আস্তে কিছু বলতে লাগলাম। তুই এখন কিছু বলিস না, যা বলার পরে বলিস। আমি তোর সব কথা শুনবো রাজু। হ্যাঁ বল। তাড়াতাড়ি ডাক্তারকে ডেকে আন। আচ্ছা। আমি হাত দিয়ে রাজুকে এখানে দাঁড়িয়ে থাকতে বললাম। রাজু যাস না, তোকে মনে হয় সাগর কিছু বলবো। তোরা আরোহীকে কিছু বলিস না, ওকে ওর মতো থাকতে দে না। আচ্ছা আচ্ছা, আমরা কেউ ওকে কিছু বলবো না, তুই তাও চুপ কর, কথা বলিস না। সত্যি তো? হ্যাঁ সত্যি, আমরা আরোহীকে কিছু বলবো না, তুই শুধু ভালো হয়ে যা। হঠাৎ করেই আমার শরীর খারাপ হতে লাগলো। আমি শোয়া অবস্থায় ছটফট করতে লাগলাম। আমার বারবার মনে হচ্ছিল আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। জয়, রিয়াদ, রাজু আর সিয়াম আমার এই অবস্থা দেখে ভয় পেয়ে যায়। জয়, এই জয়, সাগর এমন করছে কেন? জানি না রে।
তাহলে দাঁড়িয়ে রয়েছিস কেন? তাড়াতাড়ি গিয়ে ডাক্তার ডাক। হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। সিয়াম, ডাক্তার ডাক্তার বলে চিৎকার করতে করতে রুম থেকে বেরিয়ে গেল। আর এইদিকে আমার অবস্থা আরো খারাপ হতে লাগলো। ওরা আমার এই অবস্থা দেখে আরো বেশি ভয় পেতে লাগলো। কিছু সময়ের মধ্যেই সিয়াম ডাক্তার নিয়ে আসলো। ডাক্তার সবাইকে রুম থেকে বের করে আমাকে দেখতে লাগলো। ওরা বাইরে চিন্তায় এই দিক থেকে ওই দিকে হাঁটতে লাগলো। কিছু সময় পর ডাক্তার রুম থেকে বেরিয়ে আসলো। ডাক্তার, সাগর ভালো আছে তো? হ্যাঁ, এখন ভালো আছে। সাগরে কি হয়েছে? মানসিক চাপ বেশি পড়ার কারণে এমন ছটফট করছিল। ও, এরপর থেকে খেয়াল রাখেন ওনার সামনে জানি এমন কোনো কথা না বলা হয় যাতে ওনার মানসিক চাপ বেড়ে যায়, না হলে বড় কোনো ক্ষতি হতে পারে। আচ্ছা। ডাক্তার, সাগরের বাম হাতের অবস্থা কেমন? বাম হাতের হাড় অনেকটা ভেঙে গিয়েছে, তবু আমরা প্লাস্টার করে দিয়েছি। ওর হাত আগের মতো ভালো হয়ে যাবে তো? আগের মতোই হবে, কিন্তু কিছুটা ব্যথা থেকেই যাবে। আচ্ছা। আমি এখন আসি, ওনার দেখাশুনো ভালো মতো করিয়েন। ঠিক আছে। ডাক্তার চলে গেল। দেখতে দেখতে সেদিন রাত চলে আসলো। জয়, হ্যাঁ বল। আজকে তুই বাড়িতে চলে যা। না, আমি সাগরকে একা ছেড়ে কোথাও যাব না। সাগরে এত চিন্তা করছিস কেন? আমি আসি তোর সাথে। কালকে রাতে তোর ভালো মতো ঘুম হয়নি, তাই বলছি আজকে বাড়িতে গিয়ে ঘুমা। না, আমি যাব না। জয়, এইটা কিন্তু ঠিক না। সাগর যেমন তোর বন্ধু, তেমনি তো ও আমাদেরও বন্ধু। আমাদেরও ওর জন্য কিছু করতে দে। তুই সবকিছু একা করবি কেন? রিয়া ঠিক বলেছে, আমরা চারজন একদিন করে সাগরের সাথে এখানে রাতে থাকবো আর আমাদের বন্ধুত্বের দায়িত্ব পালন করব। আচ্ছা আচ্ছা, তো আজকে কে থাকবি? আজকে রাজু থাকবে, কালকে সিয়াম, আর পরশুদিন আমি। তার মানে আমি আবার 3 দিন পর থাকতে পারবো? হ্যাঁ। ঠিক আছে, তোরা যখন আমাকে এখানে থাকতে দিবি না, তো আমি বাড়িতেই চলে যাই। আরে মন খারাপ করিস কেন? চল, আমরা তোর সাথে যাই। রিয়াদ আর সিয়াম জয়ের গলা জড়িয়ে ধরলো। হ্যাঁ চল। এভাবেই দিন কাটতে লাগলো। জয়, সিয়াম, রিয়াদ আর রাজুর সেবায় আমি আস্তে আস্তে সুস্থ হতে থাকি। এতদিন কেটে গিয়েছে, তবুও আমাকে দেখতে কেউ বাড়ি থেকে আসেনি। মোট কথায় জয়, রিয়াদ, রাজু, সিয়াম আর জয়ের মা বাবা ছাড়া আমার সাথে দেখা করতে কেউ আসেনি। দেখতে দেখতে আরো কিছুদিন কেটে গেল। আমি এখন আস্তে আস্তে হাঁটতে পারি, তবুও হাঁটতে গেলে কারো সাহায্য লাগে। কারণ কখনো কখনো হাঁটতে গেলে শরীরের ব্যথা পায়, আর তখনই নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে যেতে পারে। একদিন রাতে আমি হাসপাতালের বেডের উপরে বসে বসে ভাবতে লাগলাম, আচ্ছা আমি কি এত বড় অপরাধ করে ফেলেছি যার জন্য বাবা আমাকে মেরে বাড়ি থেকে বের করে দিল? আর আমি যদি এতিমই হই, তাহলে বাবা শুধু শুধু আমার পিছনে এতগুলো টাকা নষ্ট করলো কেন? কেন বা আমাকে এত বড় করলো? বাবা তো আমাকে সেই দিন রাস্তায় ফেলে দিতে পারতো। এতে অন্তত আমি তো বাবা বা তার পরিবারের উপরে বোঝা হয়ে থাকতাম না। সেই দিন যদি আমাকে রাস্তায় ফেলে আসতো, তাহলে অন্তত কুকুরে আমাকে খেয়ে পেট ভরাতো। আজকে আমাকে এই দিন তো দেখতে হতো না। আচ্ছা, আমি না হয় একটা ভুল করেই ফেলেছিলাম, তাই বলে কি বাবা আমাকে পশুর মতো করে বাড়ির বাইরে বের করে দিতে পারলো? বাবার কি আমার উপর একটু মায়া দেওয়া হলো না? বাড়িতে যদি কোনো কুকুর বা বিড়াল না হয়, তাহলে বছর যেতে না যেতেই তার উপর মায়া পড়ে যায়। এই মায়ের ফলে সেই কুকুর বা বিড়ালটার কষ্ট দেখলেও কষ্ট হয়। আর আমাকে তো বাবা তার ছেলের ভালোবাসা দিয়ে এত বছরে বড় করেছে, তার নিজের ছোট ছেলের পরিচয়ে বড় করেছে। তাহলে আমাকে এত মারার আগে কি বাবার একটু কষ্ট হলো না? কে জানে, হয়তো আসলেই আমি ওনাদের ঘাড়ের বোঝা হয়ে গিয়েছিলাম, তাই আমার সাথে এমন করলো। তাছাড়া বোঝা হবে না কেন? এত বড় হয়ে গিয়েছি, তবুও বাবার টাকায় চলতে হয়। একে তো রাস্তায় পেয়েছে, তারপর এখনো বেকার। এমন ছেলে পরিবার আর বাবার ঘাড়ের বোঝাই তো হবে। এতদিনে বাবা হয়তো বুঝতে পেরেছে আমি আসলেই তার ঘাড়ের বোঝা হয়ে গিয়েছি। এতদিন ছিলাম পালিত বাবার ঘাড়ের বোঝা হয়ে, আর এখন বন্ধুদের তাদের পরিবারের ঘাড়ের বোঝা হয়ে। কবে যে আমি মানুষের ঘাড়ের বোঝা হওয়া থেকে মুক্ত পাবো, কে জানে। এইসব ভাবছিলাম আর ডান হাত দিয়ে চোখে জল মুছছিলাম। আমি এতটাই ভাবনার গভীরে হারিয়ে গিয়েছিলাম যে কখন বন্ধুরা আমার সামনে চলে এসেছে আমি নিজেও খেয়াল করতে পারিনি ব্যাপারটা। সাগর, এই সাগর। তখনই আমার শরীরে ধাক্কা দেয়। কে রে? ও ও, তোরা কখন আসলি? আমরা আসছি, অনেকক্ষণ হয়েছে। তাহলে ডাকতে তো পারতি। দেখলাম তুই কিছু একটা ভাবছিলি, তাই ডাকলাম না। ও, কি ভাবছিলি? না কিছু না। কিছু তো একটা ভাবছিলি, সত্যি করে বল কি ভাবছিলি? ভাবছিলাম আমি আগের জন্মে কতটা পাপ করেছিলাম,
তোকে কে বলেছে তুই আগের জন্মে পাপ করেছিস? পাপ না করলে কি আজকে আমার এই অবস্থা হতো? আমি সবসময় মানুষের কাঁধে একটা বোঝা হয়ে থাকি। জানি আমার মাঝে মাঝে মনে হয় আমার চেয়ে হয়তো প্রতিবন্ধী মানুষেরাও ভালো থাকে, তারা তো অন্তত আত্মসম্মানে বাঁচতে পারে। তোকে কে বলেছে তুই মানুষের ঘরে বোঝা হয়ে আছিস? বলার কি আছে, আমি তো নিজের চোখেই দেখতে পাচ্ছি। এতদিন বাবার ঘরে বোঝা হয়েছিলাম, আর আজকে থেমে গেলি কেন বল। আজকে তোদের ঘরে। আচ্ছা, একটা কথা বলবি? কি কথা? আমাকে তোরা বাঁচালি কেন? সেদিন আমি মরেই যাচ্ছিলাম, আমাকে মরতে দিতি, অন্তত আমি কষ্টের হাত থেকে তো মুক্তি পেতাম। জানিস, এখন আমার অনেক কষ্ট হয়, বারবার নিজেকে শুধু অপরাধী মনে হয়, কারণ আমার জন্য তোদের কত টাকা নষ্ট হয়ে গেল। দেখ, আমার টাকার চেয়ে তোর জীবনের দাম বেশি। এই টিমের আমার জীবন। আশা দিলে জয়, আশা দি। সাগর, চুপ কর। সে না হয় করবো, কিন্তু আমার জন্য তোদের এতটা নষ্ট করা ঠিক হয়নি। এমনিতেই কত টাকা ঋণ আমার উপরে, না জানি কোনোদিন শোধ করতে পারবো কিনা। তার উপর তোরা আমাকে হাসপাতালে ভর্তি করে আমাকে পিছনে টাকা খরচ করে আরো ঋণী করে দিলি। ঠাস ঠাস করে জয় আমাকে 2টা থাপ্পড় মারলো আর বলতে লাগলো, আমি তোর কাছে টাকা চেয়েছি যে তুই টাকার তুলনা দিচ্ছিস? আমি এসব আমাদের বন্ধুর জন্য করেছি, আর তুই কিনা? ছি, আমার ভাবতেও কষ্ট হচ্ছে তুই আমাদের সম্পর্ক এত ভাবিস। জয় আমার দিক থেকে মুখ ঘুরিয়ে নিল। কি করব বল, পরিবারের মানুষ যখন সম্পর্ক ভেঙে দেয় তখন অন্য সব সম্পর্কের উপর থেকেও ভরসা চলে যায়। তুই চিন্তা করিস না, কাকা কাকি তোর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তো কি হয়েছে? তোর সাথে আমরা আছি, আমার পরিবার আছে। আর হ্যাঁ, তুই সুস্থ হলে আমার সাথে আমাদের বাড়িতেই থাকবি। মারে, এ হয় না। কেন হয় না? আমি আর নতুন করে কারো উপরে বোঝা হতে পারবো না। চুপ, একদম চুপ। আমি বা আমার পরিবার তোকে কখনো বোঝা ভাবি নেই, আর না ভাববো। তুই যদি আর একটা কথা বলিস তাহলে এক থাপ্পড়ে তোর দাঁত বের করে দেব। আচ্ছা, আর কথা বলবো না। আমি চুপ করে গেলাম। তারপর যথারীতি আমার জন্য খাবার আসলো, আমি খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। আজকে আমার সাথে জয় থাকবে, বাকি সবাই চলে গেল। জয় জয়ের জায়গায় গিয়ে ঘুমিয়ে পড়লো, কিন্তু আমার চোখে আজকে ঘুম আসছে না। বারবার শুধু জয়ের কথাটা এই কানে বাজছে, তুই সুস্থ হলে আমার সাথে আমাদের বাড়িতেই থাকবি। কথাটা চোখ খুলে যত ভাবছি তত বেশি খারাপ লাগছে। আমার মন বারবার শুধু বলছে, না সাগর, জয়ের সাথে ওর বাড়ি যাস না। এমনিতেই তুই জয়ের কাছে অনেক ঋণী হয়ে গিয়েছিস, আর ঋণী হোস না। তাছাড়া যেখানে তোর পরিবার তোকে বোঝা হবে, সেখানে তুই কোনোদিন যে তোর বন্ধুর পরিবারের উপরে বোঝা হয়ে যাবে না, তা কে বলতে পারে? আমি যতবার চাচ্ছি এই কথাগুলো না ভাবতে, ততবার আমাকে এই কথাগুলো ভাবাচ্ছে। তারপরেও অনেক কষ্টে কথাগুলো মাথা থেকে ঝেড়ে ফেলে ঘুমের দেশে হারিয়ে গেলাম। পরের দিন সকালে রিয়াজ, সিয়াম আর রাজু তাড়াতাড়ি হাসপাতালে চলে আসলো। জয় তখনও ঘুমিয়ে রয়েছে। ওরা 3জন আমার রুমে এসেই জয় বলে একটা চিৎকার করে উঠল। জয় ওর চিৎকার শুনে চোখ মেলে তাকালো। কি রে, তোরা এত সকালে? কিছু হয়েছে নাকি? না। তাহলে এত তাড়াতাড়ি আজকে চলে আসলি কেন? কেন জানি ঘুম আসছিল না, বারবার সাগরের কথা মনে পড়ছিল, তাই চলে এসেছি। ও, জয়, সাগর কোথায়? এই তো এখন। জয় মাথা ঘুরিয়ে আমার বেডের দিকে তাকাতেই তাকাতেই থেমে গেল, কারণ বেডে আমি নেই। কিরে বল, সাগর কোথায়? কালকে রাতে এখানেই তো ছিল, এখন আবার কোথায় চলে গেল? আমার বেডের কাছে এসে। চলে গেছে মানে? সাগর এখনো ঠিকমতো হাঁটতে পারে না, আর তুই বলছিস চলে গিয়েছে? এত চিন্তার কি আছে? হয়তো বাথরুমে গিয়েছে। জয়কে ঘুমে থাকতে দেখে হয়তো আর বিরক্ত করেনি। হতে পারে। তাহলে আর কি, আমরা বসে বসে অপেক্ষা করি? সাগর বাথরুম থেকে বেরিয়ে আসলে ওর সাথে দেখা করব আর কথা বলবো। হ্যাঁ। ওরা 4জন সোফায় বসে আমার জন্য অপেক্ষা করতে লাগলো। দেখতে দেখতে অনেকটা সময় পার হয়ে গেল, তবুও আমি বাথরুম থেকে বেরিয়ে আসলাম না। তাই রাজু বিরক্ত হয়ে বলল, না, আর কত সময় এইভাবে বসে অপেক্ষা করব? সে কখন থেকে বসে বসে অপেক্ষা করছি, কিন্তু সাগরের বাইরে আসার কোনো নামগন্ধই নেই। তাই তো, কারো তো বাথরুমে এত সময় লাগার কথা না। আচ্ছা, বাথরুমে সাগরের কিছু হয়ে যায়নি তো? হতেও পারে। তোরা বস, আমি গিয়ে দেখছি সাগর ভেতরে এত সময় ধরে কি করছে, আর এই ফাঁকে আমিও ফ্রেশ হয়ে আসি। আচ্ছা যা।
জয় ওদের তিনজনকে বসিয়ে রেখে বাথরুমের কাছে চলে গেল। জয় যেই বাথরুমের দরজাটা ধাক্কা দিল তেমনি দরজাটা খুলে গেল। এমন একটা ভাব যে বাথরুমের ভিতরে কেউই নেই। জয়ের মনটা ধক করে উঠল। আর জয় ভাবতে লাগলো, দরজা এভাবে খোলা কেন? তাহলে কি বাথরুমের ভিতরে সাগর নেই? কিন্তু জয় চিন্তাটা দূরে ঠেলে দিয়ে আবারও নিজের মনে মনে ভাবতে লাগলো, সাগর বাথরুমের ভিতরে না থেকে কোথায় যাবে? আমিও না কি সব চিন্তা করছি। জয় বাথরুমের সামনে দাঁড়িয়ে কি ভাবছিস? কিছু না। জয় উত্তর দিয়ে দরজা ঠেলে ভিতরে চলে গেল। ভিতরে গিয়ে জয় রাজু বলে চিৎকার করে উঠল। জয় চিৎকার শুনে রাজু, রিয়াদ আর সিয়াম দৌড়ে বাথরুমের দরজা ঠেলে ভিতরে চলে আসলো। কি হয়েছে জয়, এমন করে চিৎকার করে উঠলি কেন? সাগর তো নেই। নেই মানে? সাগর বাথরুমের ভিতর নেই। বাথরুমের ভিতরে না থাকলে যাবি কোথায়? তোরা বাইরে গিয়ে খোঁজ, সাগর হয়তো বাইরে গিয়েছে। সাগর ঠিকমতো হাঁটতে পারে না, আর তুই বলছিস ও বাহিরে গিয়েছে? তুই আগে ভেতরটা ভালো করে দেখ, সাগর হয়তো ভেতরেই কোথাও আছে। এইটুকু জায়গা আর কি ভালো করে দেখবো, তোরা বাইরে গিয়ে দেখ। ঠিক আছে, যাচ্ছি। ওরা সবাই দৌড়ে বাইরে আমাকে খুঁজতে চলে গেল। আর এদিকে জয় বাথরুমটা আরো ভালো করে দেখে নিল, কিন্তু তবুও কিছু পেল না। বাথরুমে দেখা শেষ করে জয় বাইরে গিয়ে মাথায় হাত দিয়ে সোফায় বসে চোখে জল ফেলতে লাগলো। কিছু সময় পর ওরা তিনজন আবারও দৌড়ে রুমে চলে আসলো। জয় ওদের দেখে দাঁড়িয়ে গেল। সাগরকে পেয়েছিস? না রে, কোথাও তো পেলাম না। জয় ধপ করে সোফায় চোখে জল ফেলতে লাগলো। আমার অসাবধানতার কারণে আজকে সাগর হারিয়ে গেল। এমনিতে ওর শরীর ভালো না, তার উপর যে ও কোথায় হারিয়ে গেল কে জানে। আমরা এখন ওকে কোথায় খুঁজবো? জয়, কান্না করিস না, দেখবি আমরা সাগরকে খুঁজে বের করব। আমরা ওকে খুঁজে বের করতে করতে ওর আবার না কিছু হয়ে যায়। তুই চিন্তা করিস না, আল্লাহ সাগরের কোনো ক্ষতি হতে দিবে না। সাগর যেখানে থাকবে সুস্থ থাকবে। জয় নিশ্চুপ হয়ে কান্না করছে। জয়ের সাথে সাথে ওরা তিনজনও কান্না করছে। হঠাৎ করে রিয়াদের চোখ আমার বেডের পাশে গেল। সেখানে দেখতে পেল একটা পৃষ্ঠা উঠছে। জয় দেখ, পৃষ্ঠাটা উঠছে, হয়তো সেখানে সাগর কিছু লিখে গিয়েছে। ও কোথায় গিয়েছে বা না গিয়েছে? কোথায়? ওই যে বেডের পাশে। জয় দৌড়ে গিয়ে পৃষ্ঠাটা হাতে নিয়ে পড়তে লাগলো। জয়, কি লেখা আছে ওতে? একটু জোরে পড়, আমরাও শুনবো। হ্যাঁ। বন্ধুরা, তোরা আমাকে ক্ষমা করে দিস তোদের না জানিয়ে এইভাবে হাসপাতাল থেকে চলে আসার জন্য। বিশ্বাস কর, তোদের ছেড়ে যেতে আমার অনেক কষ্ট হচ্ছে। বারবার মনে হচ্ছে তোদের সাথে সারাটা জীবন থেকে যায়। জানিস, মনকে অনেকবার বোঝালাম একটু স্বার্থপর হয়ে যেতে, সারা জীবন তোদের সাথে থেকে যেতে, কিন্তু আমার মনটা আমাকে একটু স্বার্থপর হতে দিল না তোদের সাথে থাকতে। কারণ কি জানিস? কারণ তোরা আমার জন্য একটু বেশি করে ফেলছিস। হয়তো পূর্বজন্মে একটু হলেও পূর্ণ করেছিলাম, তাই এই জন্মে তোদের মতো বন্ধু পেয়েছি। কিন্তু তোরা আমাকে নিয়ে এতটাই মেতে উঠেছিস যে তোদের নিজেদের একটা জীবন আছে তা তোরা ভুলেই গিয়েছিস। আজ প্রায় 1 মাসের বেশি হতে চললো আমি হাসপাতালে। এই 1 মাস তোরা তোদের পড়ালেখা, কাজকর্ম ছেড়ে আমাকে নিয়েই মেতেছিলি। চাইলে আমি তোদের সাথে থাকতে পারতাম, কিন্তু কি বলতো, আমি না তোদের উপরে বোঝা হতে চাই না। এমনিতেই এতদিন তোদের অনেক টাকা খরচ করেছি। জানি না জীবনে তোদের এই ঋণ কোনদিন শোধ করতে পারবো কিনা। জানি তোরা আমাকে অনেক ভালোবাসিস, আমিও কিন্তু তোদের কম ভালোবাসি না। কিন্তু তোদের ভালোর জন্য আমাকে তোদের ছেড়ে যেতে হচ্ছে। আমার মতো একটা চরিত্রহীন ছেলের সাথে তোরা থাকলে মানুষ তো তোদেরকেও খারাপ বলবে। আর আমার পরিবারের চাপ তো আছেই, জানি। আমি না ইচ্ছে করে আরোহীর সাথে সেসব করতে চাইনি, আমি এক প্রকার বাধ্য হয়েছিলাম। জানিস, আমি না আরোহীকে অনেক ভালোবাসতাম, ওর জন্য নিজের পরিবারকেও ছাড়তে পারতাম। কিন্তু দেখ, আজকে ও আমাকে আমার পরিবার থেকে দূর করে দিল। জয়, তুই আমার একটা কাজ করে দিবি প্লিজ? না করিস না। কখনো যদি তোর সাথে আমার বাবা বা ভাইয়ের সাথে কথা হয়, শুধু তাদের একবার জিজ্ঞাসা করিস, আমি কি তাদের ঘাড়ের এতটাই বোঝা হয়ে গিয়েছিলাম যে তারা আমার একটা কথা না শুনে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল? আমার তো বাকি সবার মতো তেমন কোনো চাওয়ার কথা ছিল না। আমি তো বেশি কিছু চাইনি, শুধু একটু ভালোবাসা চেয়েছিলাম। এইটাই কি আমার অপরাধ ছিল? জানি চিঠিটা পড়া শেষ করে তোরা আমাকে খুঁজতে যাবি, কিন্তু তাতে কোনো লাভ হবে না রে, কারণ ততক্ষণে আমি অনেক দূরে চলে যাব। আর হ্যাঁ জয়, তুই আমাকে মাফ করে দিস রে। তোর মানি ব্যাগ থেকে আমি টাকা চুরি করে নিলাম। বিশ্বাস কর, আমি চুরি করতে চাইনি, কিন্তু কি বলতো, তোকে ডাকলে তুই আমাকে যেতে দিতি না, তাই তোকে না ডেকে টাকাগুলো নিলাম। আর কিছু লিখতে পারছি না রে,
তোদের ছেড়ে যেতে আমার খুব কষ্ট হচ্ছে, খুব কান্না পাচ্ছে। তোরা সবাই ভালো থাকিস। আর হ্যাঁ, আমার পিচ্চি বোন নিধিকে একটু দেখে রাখিস, যাতে করে কেউ বিরক্ত না করে। বড় ভাইয়ের মতো সবসময় ওর পাশে থাকিস। আমার চিন্তা করিস না, আমি যেখানে থাকবো না কেন অন্তত বেঁচে থাকবো। আমাকে বেঁচে থাকতে হবে। সবাই বলে মা বাবার ভরণ পোষণের মূল্য নাকি কেউ সারা জীবনে দিতে পারে না, কিন্তু আমি মরার আগে তাদের ভরণ পোষণের মূল্য আর আরবের ইজ্জতের যে মূল্য নির্ধারণ করা হয়েছে তা পরিশোধ করেই মরবো, আর সাথে তোদের ঋণের মূল্য। না হলে যে আমি মরেও শান্তি পাবো না। চলি রে, ভালো থাকিস। ইতি, তোদের অভাগা বন্ধু সাগর। ওরা চারজন চিঠিটা পড়ে কান্নায় ভেঙে পড়ল। দেখতে দেখতে অনেকগুলো দিন চলে গেল। ওদের পরিবারের মানুষ ওদেরকে বুঝিয়ে অনেক কষ্টে আজকে কলেজ পাঠিয়েছে। ওরা চারজন মন খারাপ করে কলেজ মাঠ দিয়ে ক্লাসের দিকে যাচ্ছে। ওদের থেকে কিছুটা দূরে আরোহী ওর বন্ধু বান্ধবীদের নিয়ে হাঁটা দিচ্ছিল। ওদের চারজনকে আরোহী দেখে ওদের শুনিয়ে শুনিয়ে জোরে জোরে বলতে লাগলো, ওই পূজা, দেখ দেখ ভার্সিটিতে আজকে কারা এসছে। কারা এসেছে? কারা আবার? এলাকার নাম করা ছেলে বন্ধুরা। আরোহী, তুই কার কথা বলছিস? কার আর কথা বলবো, বুঝিস না? না তো। আরে আমি চরিত্রহীনটার কথা বলছি রে। দূর, তোর কথা বুঝতে পারছি না, একটু পরিষ্কার করে বল। আমি সেই এতিম ছেলেটার কথা বলছি, যার বাবা তাকে মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমি সেই ছোট লোকটার কথা বলছি যে নাকি আমাকে ভালোবাসতে এসেছিল। আমি ওই ছেলেটার কথা বলছি যাকে তার পরিবার নাকি বোঝা ভাবে। ও, তুই সাগরের সাথে কথা বলছিস? হ্যাঁ রে হ্যাঁ, আমি ওই বোঝাটার কথাই বলছি। আসলে ও একটা বোঝা, যার কাছে গিয়েছে শুধু তাদের টাকা নষ্ট করেছে। এতদিন পরিবারের টাকা নষ্ট করেছে, আর এখন বন্ধুদের টাকা নষ্ট করছে। ওরা যে ওই বোঝাটাকে কেন ঘাড়ে বয়ে বেড়াচ্ছে আমি বুঝতে পারছি না। কথাটা বলেই আরোহী হাসতে লাগলো। এইদিকে আরোহীর কথা শুনে জয়ের মাথা গরম হয়ে গেল। তারপর জয় আরোহীর দিকে তেড়ে যেতে লাগলো। জয় আরোহীর কাছে গিয়ে যা করলো আরোহী কখনো ভাবতেও পারেনি যে জয় এমন কিছু তার সাথে কোনোদিনও করবে। জয় ঠাস ঠাস করে কোনো কথা না বলে আরোহীর গালে 2-4 থাপ্পড় বসিয়ে দিল। জয়, তোর কি থাপ্পড় মারতে পারলি? তোর কপাল ভালো, তোকে শুধু থাপ্পড় মেরেছি। আমার তো ইচ্ছে করছে তোকে কুপিয়ে কুপিয়ে এখানে মেরে ফেলি। ওই ফকুন্নি ছোট লোকের জন্য তোর এত ভালোবাসা উঠলো কেন রে? পূজা, মুখ সামলে কথা বল। গত বছর পর্যন্ত না তোরা ওদের দেখতে পারতি না? 1 বছরে ও তোদের এমন কি জাদু করলো যে ওর এত ভালো বন্ধু হয়ে গেলি? সাগর আমাদের জাদু করে নেই, উল্টা আমাদের মানুষ বানিয়েছে। কেন, তোরা কি আগে অমানুষ ছিলি নাকি? হ্যাঁ, সাগরের সাথে মেশার আগে আমরা অমানুষই ছিলাম, কিন্তু ওর সাথে মেশার পর, ওর সাথে চলার পর মানুষ হতে শুরু করেছি। ওই ছোট লোকের মধ্যে কি এমন দেখলি যে তোরা মানুষ হতে শুরু করলি? তোদের এসব জানতে হলে তোদের সাগরের অতীত জানতে হবে। আমার মূল্যবান সময় নষ্ট করে কারোর অতীত জানার ইচ্ছা আমার নেই। আরোহী কথাটা বলেই উঠে যেতে লাগলো। আরোহী, বস না একটু, ক্লাস শুরু হওয়াতে অনেক সময় বাকি রয়েছে, একটু না হয় শুনি। ঋতু আরোহীর হাত ধরে টান দিয়ে আরোহীকে বসিয়ে দিল। হ্যাঁ আরোহী, শুনে যা। তোরা যখন বলছিস তাহলে না হয় একটু শুনি। তোরা তো জানিস আমরা এক এলাকায় বড় হয়েছি, কিন্তু ছোট থেকে সাগরের সাথে আমরা কেউই মিশতাম না বললে ভুল হবে। আমরা মিশতে পারতাম না, কারণ সাগর বাকি সবার চেয়ে আলাদা ছিল। আমাদের মতো স্কুলে এসে মেয়েদের সাথে কথা বলতো না, না কোনো মেয়ের দিকে তাকাতো। আমার বন্ধুরা সবাই স্কুল পালিয়ে এদিক ওইদিক ঘুরতাম, কিন্তু ও সবসময় স্কুলেই পড়ে থাকতো। এমনকি ছুটির পর আমরা সবাই মিলে কত আড্ডা দিতাম, কিন্তু ওই স্কুল ছুটি হওয়ার সাথে সাথেই বাড়িতে চলে যেত। সাগর প্রতিদিন একটা কাজই করত। সকালে বাড়ি থেকে স্কুলে আসতো, সামনের বেঞ্চে বসতো, স্যার ম্যামদের কথা শুনতো, আবার ছুটি হলে মাথা নিচু করে বাড়িতে চলে যেত। জানিস, আমরা কখনোই সাগরকে প্রাইভেট পড়তে দেখি নাই। যেখানে আমরা সারা বছর প্রাইভেটের পিছনে ছুটতাম, সেখানেও বাড়ির ভিতরে থাকতো। মাঝে মাঝে দেখতাম সাগর বই খাতা নিয়ে স্যার ম্যামদের কাছে যেত, আর কোনো সমস্যা হলে তাদের কাছে গিয়ে বুঝে নিত। তার কারণে বিভিন্ন সময়ে আমরা ওকে বিভিন্ন নামে ডাকতাম, আর সবসময় ওর সাথে মজা করতাম। এইসব দেখে আমরা বড় হয়েছি।
বড় হাতে পায়ে বড় হয়েছে ঠিকই, কিন্তু আমাদের ফাজলামি একই রকম ছিল। অবাক হওয়ার বিষয় কি জানিস, আমরা সাগরকে নিয়ে এত ফাজলামি করতাম, সাগর কখনো আমাদের কিছু বলতো না। আমাদের গালি দেওয়া দূরের কথা, ও আমাদের খারাপ মুখে কথাও বলতো না। এখন গত বছরের সেই দিনটার কথা মনে পড়ে, যেদিন সাগর প্রথম আমাদের সাথে কথা বলেছিল। আমরা তিনজনে কলেজ শেষ করে আমার বাইক নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে বাড়িতে ফিরছিলাম। হঠাৎ করে মাঝ রাস্তায় রাজু সাগরের মতো কাউকে দেখতে পায় আর আমাকে বলে, জয়, বাইক থামা। কেন, কি হয়েছে? সামনের ছেলেটা সাগর মনে হচ্ছে না। মনে হচ্ছে কি ওইটা তো সাগরই। কিন্তু ও মাঝ রাস্তায় কি করছে? আর ওর পাশের রাস্তায় পড়া ওই লোকটি বা কে? ওই লোকটিকে আগে তো কখনো ওর সাথে দেখিনি। চল তো ওর কাছে গিয়ে দেখি কি হয়েছে। হ্যাঁ চল। তারপর আমি বাইক নিয়ে সাগরের কাছে চলে যেতে লাগলাম। সেই দিন সাগরের কাছে যাওয়ার কারণ ওই লোকটি ছিল, কারণ দূর থেকে দেখা যাচ্ছিল লোকটি রাস্তায় পড়ে রয়েছে, আর রাস্তায় এই পাশ আর ওই পাশের মানুষ লোকটির কাছে না এসে দূরে থেকে মোবাইল দিয়ে ভিডিও বানাচ্ছে। অন্যদিকে সাগর একবার রাস্তায় দৌড়ে গাড়ি থামানোর চেষ্টা করছে, আবার লোকটির কাছে গিয়ে লোকটিকে সাহস দিচ্ছে আর চোখ খুলে রাখতে বলছে। আমি বাইক নিয়ে কাছে যাওয়ার পর বুঝলাম লোকটি অ্যাক্সিডেন্ট করে রাস্তায় পড়ে রয়েছে, আর সাগর গাড়ি থামানোর চেষ্টা করছে, কিন্তু কেউ গাড়ি থামাচ্ছে না, উল্টো দূর থেকে দাঁড়িয়ে ভিডিও করছে। আমার বাইক নিয়ে সাগরের সামনে যেতেই সাগর দৌড়ে আমার কাছে আসলো। সাগরকে দেখে আমরাও বাইক থামিয়ে নিলাম। ভাই ভাই, একটু সাহায্য করুন প্লিজ। কি হয়েছে, এমন করছিস কেন? দেখ না, লোকটা অ্যাক্সিডেন্ট করেছে, ওনাকে একটু হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিন না। লোকটা তোর কি হয়? আমার কিছু হয় না তো। তোর কিছু হয় যখন শুধু শুধু লোকটার জন্য এত কান্না করছিস কেন? যেভাবে রাস্তায় পড়ে আছে পরে থাকতে দে না। তোরা কি মানুষ? আমার কি মনে হচ্ছে জানিস তো, তোরা মানুষ না। তোরা এখানে দাঁড়ানো বাকি সবার মতো পশু হয়ে গেছিস। আমার ভাবতেও ঘৃণা হচ্ছে আমি তোদের মতো অমানুষদের সাথে এত বছর পড়ালেখা করেছি। মানুষের সাথে ফাজলামি করতে করতে তোরা নিজেদের মনুষ্যত্বটাই মাটিতে মিশিয়ে দিয়েছিস। ছি, আমাদের থেকে মুখ ঘুরিয়ে। কি জানি কি বললি? লোকটা আমার আপন কেউ না, তাই না? আমি বাকি সবার মতো লোকটাকে মারার জন্য এখানে রেখে চলে যেতাম? আমি যদি বাকি সবার মতো হতাম না, তাহলে অনেক আগেই চলে যেতাম। আমিও চাইলে এখানে দাঁড়ানো প্রতিটা অমানুষের মতো হাতে মোবাইল নিয়ে ভিডিও করতে পারতাম, কিন্তু আমি পারিনি। কেন জানিস? কারণ ওদের মতো ছোট লোকের ফেসবুক আইডি ভাইরাল হওয়ার চেয়ে আমার কাছে এই লোকটার জীবনের মূল্য অনেক বেশি। আজকে তোরা ওনাকে এখানে ফেলে রেখে সবার মতো চলে যেতে বলছিস। ঈশ্বর না করুক কালকে যদি তোর পরিবারে কেউ এইভাবে অ্যাক্সিডেন্ট করে রাস্তায় পড়ে থাকে, তখন তাকেও তো কেউ নিয়ে হাসপাতালে যেতে হবে। হয় তোদের মতো সবাই দেখে না দেখার মতো করে চলে যাবে, নাহলে ফেসবুকে ঢুকে লাইভ ভিডিও দেখাবে। তখন তোরা কি করবি? ওনার কিছু হয়ে গেলে ওনার পরিবারের মানুষ যেভাবে কান্না করবে, একদিন ঠিক সেভাবেই তোদেরকেও কান্না করতে হবে। কারণ কি জানিস? কারণ প্রকৃতি কাউকে ছাড় দেয় না। একদিন না একদিন তার কর্মের ফল তাকে ভোগ করতেই হবে। আর এটাকেই বলে রিভেঞ্জ অফ নেচার। কথাটা মনে রাখিস। সেই দিন সাগরের কথা শুনে আমাদের চোখে জল চলে এসেছিল, কারণ সাগরের কথা কোনো অংশে ভুল ছিল না। কিন্তু তবুও আমার সাহস করে লোকটা সাহায্য করতে যেতে পারছিলাম না, কারণ পুলিশ। বাংলাদেশের খুনির শাস্তি না হতে পারে, কিন্তু সাক্ষীর শাস্তি নির্ঘাত হয়। সাগরের কথা শুনে আমরা রাস্তায় দাঁড়িয়েছিলাম। অন্যদিকে সাগর একবার লোকের কাছে গিয়ে তাকে দেখছে, আবার গাড়ি থামানোর চেষ্টা করছে, কিন্তু কেউ গাড়ি থামাচ্ছে না। সাগর, তুই যে লোকটাকে নিয়ে হাসপাতালে যেতে চাচ্ছিস, পরে যদি পুলিশ তোকে ধরে নিয়ে যায়? সাহস করে আমি সেই দিন সাগরকে কথাটা জিজ্ঞেস করেই ফেললাম। জানি ওকে পুলিশ ধরে নিয়ে যাবে, কিন্তু তাতে আমার কিচ্ছু যায় আসে না। স্বাভাবিকভাবে উত্তর দিল। তুই কিভাবে জানিস? কারণ বাংলাদেশে দোষীর শাস্তি হয় না, কিন্তু যে দোষ করতে দেখে তার শাস্তি নিশ্চয়ই হয়। তুই কথাটা জেনেও লোকটাকে সাহায্য করতে চাচ্ছিস? হ্যাঁ। কিন্তু কেন? কারণ আমি আমার চোখের সামনে কাউকে মরে যেতে দেখতে পারবো না। যদি তাকে বাঁচানোর অপরাধ আমাকে জেলের ভাতও খেতে হয়, তাতেও আমি খুশি। কারণ কি জানিস? কি? কারণ আমি সারা জীবন ভাববো আমি একজনের প্রাণ বাঁচানোর পরে জেলে এসেছি। আর যদি আজকে তাকে ছেড়ে চলে যায়,
তাহলে নিজের মনুষ্যত্বকে গলা চেপে ধরে মেরে ফেলা হবে। তারপর আমাকে এখান থেকে যেতে হবে, যা আমি বেঁচে থাকতে কোনোদিনও পারবো না। জানিস, সেই দিন সাগরের কথাগুলো শোনার পর আমাদের চোখের জল অবিরাম পড়েছিল, আর আমরা সেখানে এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারিনি। তাড়াতাড়ি রাস্তা থেকে একটা গাড়ি ধরে লোকটাকে হাসপাতালে নিয়ে যেতে সাগরের সাহায্য করেছিলাম। আমরা যখন লোকটাকে গাড়িতে উঠাচ্ছিলাম তখন আশেপাশের মানুষদের একবার চোখ বুলিয়ে নিলাম। তখন দেখেছিলাম সবাই নিজের মোবাইল বন্ধ করে মাথা নিচু করে রয়েছে, হয়তো অপমানে, না হয় লজ্জায়। সেই দিন লোকটাকে আমরা ঠিক সময়ে হাসপাতালে নিয়ে যাওয়ার কারণে বেঁচে গিয়েছিল ঠিকই, কিন্তু এই কাজটাই সাগরের জীবনে এক বিপদ ডেকে এনেছিল, যার কথা আমরা পরের দিন কলেজে আসার পর জানতে পেরেছিলাম। পরের দিন যখন আমরা তিনজন কলেজে আসি তখন আগে থেকে সিদ্ধান্ত নিয়ে আসি, যেভাবেই হোক আজকে সাগরের সাথে বন্ধুত্ব করব। কারণ গতকালে সাগরের কিছু মুহূর্তের কথায় আমরা অনেক বেশি মুগ্ধ আর প্রভাবিত হয়েছিলাম। তাই আমরা নিজেদের লোভ সামলাতে না পেরে সাগরের সাথে বন্ধুত্ব করার সিদ্ধান্ত নিই। সাগর কলেজে এসে কারোর সাথে কথা বলে না দেখে আমরা তিনজন তাড়াতাড়ি কলেজে এসে কলেজের গেটের সামনে বটগাছের নিচে বসে থাকি, যাতে সাগর আসলেই ওর সাথে কথা বলতে পারি। সেদিন সাগরের কলেজে এসেছিল ক্লাস শুরু হওয়ার কিছু সময় আগে। সাগরকে কলেজে আসতে দেখে আমরা তিনজনই অবাক হয়েছিলাম। ও দেরি করে কলেজে এসেছিল তার জন্য না, কারণ সাগর সবসময় দেরি করে কলেজে আসে। বরং অবাক হয়েছিলাম সাগরকে আজকে একটু বেশি শরীর ঢেকে কলেজে আসতে দেখে। প্রতিদিন সাগরের কলেজের শার্টের হাতা ভাঁজ করা থাকলেও আজকে ভাঁজ করা ছিল না। আমরা ওইদিকে খেয়াল না দিয়ে দৌড়ে সাগরের সামনে চলে যাই। কিরে সাগর, কেমন আছিস? ভালো। তোর সাথে আমাদের কিছু কথা আছে। কোন বিষয়ে? কালকের বিষয়ে। ও, তোদের ধন্যবাদ দিতে ভুলে গিয়েছি। কালকে আমাকে সাহায্য করার জন্য তোদের ধন্যবাদ। কথাটা বলে সাগর তাড়াতাড়ি হেঁটে ক্লাসের দিকে যেতে লাগলো। আরে কোথায় যাচ্ছিস? ক্লাসে। আমাদের কথাটা তো শুনে যা। এখন না, ক্লাসের সময় হয়ে আসছে, ক্লাস শেষ করে তারপর শুনবো। সাগর কোনো মতো কথাটা বলে এক প্রকার দৌড়ে সেখান থেকে চলে গেল। সাগরের এমন ব্যবহারে আমরা কিছুটা অবাক হলাম, কিন্তু তেমন কিছু মনে করলাম না। আমরাও ক্লাসে চলে গেলাম। সবগুলো ক্লাস শেষ করে সাগরের দিকে তাকিয়ে দেখি সাগর তাড়াতাড়ি ক্লাসরুম থেকে বের হয়ে যাওয়া চেষ্টা করছে। সাগরের ওই ব্যবহার দেখে আমার মনে একটু সন্দেহ তৈরি হলো। কেন জানি মনে হতে লাগলো সাগর কোনো না কোনো কারণে আমাদের সামনে পড়তে চাইছে না। জয়, সাগর তো তাড়াতাড়ি কোথায় যাচ্ছে? জানি না। ওকে বললাম ও যাতে ক্লাস শেষে আমাদের কথা শুনে যায়। আমার মনে হয় সাগর আমাদের সামনে আসতে চাচ্ছে না, বা আমাদের কথা শুনতে চাচ্ছে না। কেন? সেটাই তো বুঝতে পারছি না। এখন তাহলে কি করবি? তাড়াতাড়ি চল, ওকে জিজ্ঞাসা করব এমন করছে কেন। জিজ্ঞেস করলে কি কোনো লাভ হবে? দেখা যাক কি হয়। তাহলে আর দেরি কেন, চল যাই। হ্যাঁ চল। তারপর আমরা তাড়াতাড়ি আমাদের ব্যাগ গুছিয়ে সাগরের পিছনে যেতে লাগলাম। ক্লাস থেকে বেরিয়ে আমরা দেখলাম সাগর তাড়াতাড়ি করে কলেজের গেটের দিকে যাচ্ছে। তাই আমি পেছন থেকে সাগর সাগর বলে জোরে ডাক দিলাম, কিন্তু সাগর আমার ডাক শুনেও না শোনার ভান করে গেটের দিকে যেতে লাগলো। সাগর আমার ডাকে সাড়া না দিয়ে নিজের মতো গেটের দিকে আরো দ্রুত যেতে দেখে আমরা দৌড়ে সাগরের সামনে চলে গেলাম। তোরা হঠাৎ আমার রাস্তা আটকে দাঁড়ালি কেন? আমরা যে কখন থেকে তোকে ডাকছি, তুই সাড়া দিচ্ছিস না কেন? সাগরের হাসি দেখে বোঝা যাচ্ছিল সাগর আমাদের মিথ্যে কথা বলছে। তা তোরা আমাকে ডাকছিলি কেন? তোর সাথে আমাদের কিছু কথা আছে। কি কথা? আমরা তোর সাথে বন্ধুত্ব করতে চাই। দেমাগ দেখানো ছেলের সাথে হঠাৎ বন্ধুত্ব করতে মন চাইলো কেন? আমরা আগে সাগরকে দেখলেই বলতাম ও আমাদের দেমাগ দেখাচ্ছে, কারণ সাগর আমাদের সাথে মিশতো না। লজ্জা দিচ্ছিস? না রে, আমি এমনিতেই বললাম। তাহলে বল, আমাদের সাথে বন্ধুত্ব করবি না? আচ্ছা, আজকে থেকে আমরা বন্ধু। তাহলে ক্যান্টিনে চল, এই খুশিতে ছোট একটা ট্রিট দিবি। না রে, আমার সময় নেই, আমাকে বাড়িতে যেতে হবে। সাগর আমাদের ঠেলে যেতে লাগলো। আরে চল।
সাগরের হাত ধরে টান দিলাম। আহ সরি, আমি বুঝতে পারি নাই। ঠিক আছে, চল। তোর চিৎকার শুনে মনে হলো তুই হাতে ব্যথা পেয়েছিস, কিন্তু তুই ব্যথা পেলে কি করে? না মানে আসলে মানে কি মানে করছিস? আসলে কালকে হাসপাতাল থেকে বাড়ি ফেরার সময় রাস্তায় হোঁচট খেয়ে পড়ে গিয়ে ব্যথা পেয়েছি। কোথায় দেখি? না দেখা লাগবে না। দেখা লাগবে না মানে? যদি তুই বড় কোনো ব্যথা পেয়ে থাকিস তাহলে তো তোকে ডাক্তার দেখাতে হবে। না তেমন বড় না। আরে দেখতে দে। সাগর দেখতে দিতে চাচ্ছিল না, কিন্তু আমি জোর করে সাগরের শার্টের হাতা উপরে উঠিয়ে দিলাম। তারপর যা দেখলাম, সত্যি বলতে আমরা তা দেখার প্রস্তুত ছিলাম না, কারণ সাগরের হাতে কোনো ব্যথা পাওয়ার চিহ্ন নেই, উল্টো তার জায়গায় আছে মারের চিহ্ন। দেখে মনে হচ্ছিল কেউ অনেক জোরে সাগরের হাতে লাঠি জাতীয় কিছু দিয়ে বাড়ি দিয়েছে। সাগরের হাতে মারের দাগগুলো দেখে আমরা অবাক হয়ে সাগরের দিকে তাকিয়ে রয়েছি, আর সাগর মাথা নিচু করে রয়েছে। তোদের দেখা শেষ হয়েছে? আমাদের মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। আচ্ছা, আমি চলি। সাগর নিজের শার্টের হাতা ঠিক করে চলে যেতে লাগলো। সাগর, তোর হাতে এত নির্মমভাবে কে মেরেছে? কেউ না। সাগর, আমরা না বন্ধু, বন্ধুর কাছে কিন্তু কোনো কথা লুকাতে হয় না। আরে বাদ দিন এইসব। সাগর পিঠ ঘুরিয়ে যেতে লাগলো। বল না কি হয়েছে? এখানেও? হ্যাঁ। এত নির্মম ভাবে তোর সারা শরীরে কে মেরেছে? কেউ মারেনি। তাহলে এগুলো কি? এগুলো পুরস্কার। পুরস্কার? কিসের পুরস্কার? কালকে ওই লোকটিকে বাঁচানোর পুরস্কার। মানে? সাগর, আমরা বুঝতে পারছি কালকে বাড়িতে যাওয়ার পর তোর সাথে কিছু না কিছু একটা হয়েছে, তাই আমাদের কাছে আর লুকিয়ে লাভ নেই। যা বলার তা সত্যি সত্যি বলে দে। বুঝতে যখন পেরেছিস তাহলে শুনে আর কি করবি? বুঝতে পারছি কিছু একটা হয়েছে, কিন্তু কি হয়েছে তা তো জানি না, তাই শুনতে চাচ্ছি। আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, আমি চলি। সাগর মুখ ঘুরিয়ে হাঁটতে লাগলো। আমি আমার বাইক দিয়ে তোকে বাড়িতে দিয়ে আসবো, তুই বল। বাইকে ওঠার অভ্যেস আমার নেই। বাইকে ওঠার অভ্যাস নাই নাকি? নাকি তুই আমাদের বলতে চাচ্ছিস না? তোদের যা মনে করার করতে পারিস। সাগর হাঁটতে লাগলো। সে তুই যাই বলিস, তোর সাথে কি হয়েছে তা না শোনা পর্যন্ত আমরা তোকে ছাড়ছি না। তোদের সাথে এখানে বসে তোদের কাহিনী শোনানোর মতো সময় আমার কাছে নেই। দরকার পড়লে তোর সাথে হেঁটে হেঁটে আমরা বাড়িতে যাব, তবুও কাহিনী শুনেই তোকে ছাড়বো। হ্যাঁ, জয় ঠিক বলেছে। তোর কাহিনী শুনতে যদি একদিন আমাদের হেঁটে হেঁটে যেতে হয় তাহলে আমরা হেঁটেই বাড়ি যাব। তোদের ইচ্ছে। কথাটা শেষ করে সাগর হাঁটতে লাগলো। আমিও বাইকটা তাড়াতাড়ি এনে বাইক সাথে করে নিয়ে সাগরের পাশে হাঁটতে লাগলাম। এখন বল। কালকে সন্ধ্যার আগে আমাদের বাড়িতে পুলিশ গিয়েছিল। কেন? আমাকে জিজ্ঞাসাবাদ করতে। কিসের জিজ্ঞাসাবাদ? লোকটি অ্যাক্সিডেন্ট কি করে করলো, আমি তাকে কিভাবে পেলাম, এইসব নিয়ে। তারপর কি পুলিশ তোকে ধরে থানায় নিয়ে গিয়েছিল? না। তাহলে তোকে এমন ভাবে মারলো কে? ভাইয়া। কি? তুই একটু পরিষ্কার করে বলতো কি হয়েছিল। শুন তাহলে। কালকে পুলিশ আমাদের বাড়িতে এসে জিজ্ঞাসাবাদ করে চলে যাবার পর মা ভাইয়াকে ফোন করে বলে বাড়িতে আমার জন্য পুলিশ এনেছিল। মায়ের কথা শুনে ভাইয়া রেগে তার কাজকর্ম ফেলে রেখেই বাড়িতে চলে আসে। বাড়িতে এসে একটা লাঠি হাতে নিয়ে আমাকে রুমে আনে, আর তারপর জিজ্ঞাসা করে কোথায় কি করেছিস? মানে তুমি কোন বিষয়ে কথা বলছো? বুঝতে পারছিস না আমি কোন বিষয়ে কথা বলছি, নাকি বুঝেও না বুঝার ভাব করছিস? আমি সত্যি বুঝতে পারছি না তুমি কোন বিষয়ে কথা বলছো। কোথায় কি অপকর্ম করে এসেছিস যার জন্য বাড়িতে পুলিশ এসেছিল? আমি কোনো অপকর্ম করিনি তো। তাহলে কি খুন করেছিস, নাকি আগের মতো কাউকে মারার চেষ্টা করেছিস? না, আমি শুধু একজনকে বাঁচিয়েছি। তোর কত বড় সাহস, তুই আমাকে মিথ্যা কথা বলিস? ভাইয়া বিশ্বাস করো, আমি তোমাকে মিথ্যা কথা বলছি না। বুঝেছি, তুই এইভাবে সত্যি কথা বলবি না, তোর জন্য অন্য পথেই দেখতে হবে। কথাটা শেষ করে ভাইয়া লাঠি দিয়ে আমাকে ইচ্ছে মতো মারতে লাগলো। তোর জন্য, একটা এতিমের জন্য আমাদের বাড়িতে পুলিশ এসেছে। জীবনে কোনো পুলিশ এই বাড়ির ত্রিসীমানায় পা দেওয়ার সাহস পায় না। আজকে তোর জন্য পুলিশ সরাসরি এই বাড়ির ভিতরে ঢুকে গিয়েছে। কোথায় না কোথায় কাকে না কাকে জানি মেরে বাড়িতে এসেছে, আবার লুকিয়ে বসে রয়েছিস, আবার মিথ্যা কথা বলছিস।
এতিমের বাচ্চা এতিম, তোর জন্য আমাদের বাড়িতে পুলিশ পা দিবে কেন রে? অপকর্ম করা, আবার বাড়িতে এসে লুকিয়ে থাকা, বের করছি। এইসব বলতে বলতে ভাই আমাকে লাঠি দিয়ে বাড়ি মারতে লাগলো, আর আমি ব্যথায় চিৎকার করতে লাগলাম, ভাইয়া ভাইয়া, আমি তো পায়ে ধরছি, প্লিজ তুই আমাকে মারিস না, আমি সত্যি বলছি আমি কিছু করিনি। একজন লোক রাস্তায় অ্যাক্সিডেন্ট করে পড়ে গিয়েছিল, তাকে শুধু হাসপাতালে নিয়ে গেছি, আর পুলিশ হাসপাতাল থেকে আমাদের বাড়ির ঠিকানা পেয়ে আমাকে সেই সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতে এসেছিল। বাবা গো, ভাইয়া ভাইয়া প্লিজ আমাকে মারিস না, খুব ব্যথা পাচ্ছি ভাইয়া প্লিজ। আমি এইসব বলে চিৎকার করছি আর ব্যথায় ছটফট করছি। আমার কথাগুলো শুনে ভাইয়া বললো, আবার মিথ্যা কথা বলছিস? তোকে আস্তে আস্তে মারছি তো, তাই তোর মুখ দিয়ে মিথ্যা কথা বের হচ্ছে, তাই না? তোর মুখ দিয়ে সত্যি কথা কিভাবে বের করতে হয় তা আমি জানি, দাঁড়া তোকে দেখাচ্ছি। কথা শেষ করি ভাই আমাকে আরো জোরে জোরে মারতে লাগলো। আমি ব্যথা সহ্য করতে না পেরে বাবা গো বলে চিৎকার করতে লাগলাম। তোর ভাইয়া তোকে এত নির্মম ভাবে মারছিল, তখন তোর বাবা মা আর বোন আসে নাই তোর ভাইকে আটকাতে? বাবা নিধি বাড়িতে ছিল না। আর তোর মা? মার খাওয়ার এক ফাঁকে আমি দেখছিলাম দরজার পাশে দাঁড়িয়ে রয়েছে মা। মাকে দরজার পাশে দাঁড়িয়ে থাকতে দেখে চিৎকার করে বললাম, মা ও মা, ভাইয়াকে একটু বলো না আমাকে যেন না মারে, ও মা বলো না, খুব কষ্ট হচ্ছে মা, অনেক ব্যথা পাচ্ছি, প্লিজ মা ভাইয়াকে একটু থামাও। ব্যথায় ছটফট করে কান্না করতে করতে তখন কি করেছি জানিস মা? কথাগুলো বলতে কান্না নাকি কষ্টে জানি সাগরের গলা আটকে আসছিল। কি করেছে? মা খুব যত্ন করে দরজার সামনে দিয়ে অন্য ঘরে চলে গিয়েছে। তোর ভাইয়াকে আটকায় নেই? না। কেন? যদি ভাইয়াকে আটকাতেই চাইতো তাহলে নিজে ফোন করে আমাকে মারার জন্য ভাইয়াকে ডেকে আনতো। সাগরের হাত দিয়ে চোখের জল মুছে। একজন মা এতটা নির্দয় কি করে হতে পারে? সাগরের প্রশ্ন শুনে চুপ করেছিল, কারণ এর উত্তর হয়তো সাগরের জানা ছিল না। তোর ভাইয়া কতক্ষণ তোকে মেরেছিল? আমি জানি না। কেন? আর ভাইয়ার মার খেতে খেতে আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। তোর ভাইয়া যে তোকে পশুর মতো মারলো, তোর বাবা তোর ভাইয়াকে কিছু বলে নাই? বাবা এই বিষয়ে কিছুই জানে না। তুই এত মার খাওয়ার পরেও হাসি মুখে কথা বলছিস কি করে? আমার জন্য এইসব নতুন না, তাই হয়তো হাসি মুখে কথা বলতে পারছি। মানে তোকে কি তোর ভাইয়া আগেও মারছে নাকি? সাগর কিছু না বলে প্রতি উত্তরে শুধু একটা মুচকি হাসি দিয়েছিল। শরীরে মরম দিয়েছিলি? নিধি দিয়ে দিয়েছিল। কখন? একটু খুলে বল। মার খাওয়ার পরে যখন আমি বিছানার উপরে অজ্ঞান হয়ে গিয়েছিলাম, রাতে শরীরে জ্বালার কারণে আমার জ্ঞান ফিরে আসে। আমি কোনো মতো মাথা ঘুরিয়ে পাশে তাকিয়ে দেখি নিধি কান্না করতে করতে আমার শরীরে মলম লাগিয়ে দিচ্ছে। নিধিকে কান্না করতে দেখে আমি বললাম, এই পিচ্ছি কান্না করছিস কেন? ভাইয়া, বড় ভাইয়া তোমাকে আজকে আবার মেরেছে। মেরেছে কিনা তাও দেখতেই পাচ্ছিস। বড় ভাইয়া সব সময় তোমার সাথে এমন করে, তুমি কিছু বলতে পারো না? কি করে বলি বল, উনি তো আমারও বড় ভাই। তাতে কি হয়েছে? সব সময় এমন অত্যাচার কি সহ্য করা যায়? বাদ দে। না, তুমি হয় ভাইয়াকে এরপর থেকে ভাইয়াকে মারের উত্তর দিবে, না হলে তাহলে কি? না হলে এই বাড়ি থেকে চলে যাবে। আমি বাড়ি থেকে চলে গেলে তোর ভালো লাগবে? আমার ভালো না লাগুক, কিন্তু আমি তোমাকে এভাবে মার খেতে আর দেখতে পারবো না। পিচ্ছি একটা। তারপর নিধি কান্না করতে করতে আমার সম্পূর্ণ শরীরে মলম লাগিয়ে দিয়ে আমাকে নিজের হাতে ভাত খাইয়ে ব্যথার ওষুধ খাইয়ে দিয়ে নিজের রুমে চলে যায়। আর আমি চুপচাপ পিচ্ছিটার দিকে তাকিয়ে থাকি। পিচ্ছিটা মাত্র সপ্তম শ্রেণীতে পড়লেও আমাকে কেমন করে খেয়াল রাখে, ঠিক যেন মায়ের মতো। আমার মাও এতটা খেয়াল আমার রাখে না। পিচ্ছিটার কথা ভাবতে ভাবতে আমি কালকে ঘুমিয়ে পড়েছিলাম। সকালে উঠে কাজ শেষ করে কলেজে চলে আসি। সকালের নাস্তা করিস নাই? আমার জন্য সকালের নাস্তা তৈরি হয় না। কেন? সে অনেক কথা, এখন আর বলার মতো সময় নেই। পাশে একটা রেস্টুরেন্ট আছে, চল কিছু খেয়ে নিবি। আর হাত ধরে টানতে লাগলাম। না রে, আমাকে বাড়িতে যেতে হবে। তুই বাড়িতে যাওয়ার জন্য এত উতলা হয়ে আছিস কেন? আমি তাড়াতাড়ি বাড়িতে না গেলে বাড়ির কাজগুলো কে করবে? কেন, তোদের বাড়ির কাজের লোক নাই? আছে তো। তাহলে সে করব, তুই তাড়াতাড়ি বাড়িতে যাবি কেন? আমি বাড়িতে না গেলে সে কাজ করবে কি করে? মানে? মানে আমাদের বাড়ির কাজের লোক এখন তোদের সাথে গল্প করছে। কোথায়? এখানে আমরা ছাড়া তো আর কেউ নেই। কেন? আমি আছি না?
তুই মানে? মানে আমি বাড়ির কাজের লোক। কি? হ্যাঁ রে। আচ্ছা চলি রে, অনেক এমনিতেই দেরি হয়ে গেছে। আরো দেরি করে বাড়িতে ফিরলে পরে আবার ভাগ্যে দুপুরের খাবারটাও জুটবে না। কথাটা শেষ করে সাগর চলে যেতে লাগলো, আর আমরা অবাক হয়ে ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। জয়, সাগর এগুলা কি বলে? জানি না রে। সাগরকে যতদূর পর্যন্ত দেখা যায় ততদূর পর্যন্ত আমরা চারজন অবাক নয়নে তাকিয়েছিলাম। সাগর চোখের দৃষ্টি অগোচরে চলে যাওয়ার পর আমরা বাড়িতে চলে আসি, কিন্তু আমাদের মাথা থেকে প্রশ্ন দূর হচ্ছিল না। বারবার শুধু সাগরের কথা আর হাসিগুলি মাথায় আসছিল। আমার এসব নতুন না, তাই হয়তো হাসতে পারছি। সাগরের কথাটাই বারবার মাথায় ঘুরছিল, আর সারাদিন সারা রাত সাগরের ওই কথাটাই ভেবেছি আর এর অর্থ বোঝার চেষ্টা করেছি। মাঝে মাঝে ভাবতাম এর অর্থ কি। সাগরকে ওর ভাই এর আগেও মেরেছে, নাকি সবসময় ওর ভাই ওকে মারে? কিন্তু কেন? কি এমন কারণ থাকতে পারে যে ওর ভাই ওকে সবসময় মারবে? এই কেন এর উত্তর কোনোভাবেই খুঁজে পাচ্ছি না। তাই সিদ্ধান্ত নিয়েছিলাম সাগরের কাছে এই প্রশ্নের উত্তর জানতে চাইবো, আর সেই জন্য পরের দিন কলেজের জন্য অপেক্ষা করতে থাকি। পরের দিন তুই সাগরের এই প্রশ্নের উত্তর জানতে পেরেছিলি? কেন জানি আরোহী চোখের কোণে জয় জল দেখতে পেল, কিন্তু জয় কিছু বলতে পারলো না, চুপ করে থাকলো। কিরে বল, জানতে পেরেছিলি নাকি না? হ্যাঁ, পেরেছিলাম। কি জানতে পেরেছিলি? পরের দিন সাগরকে কলেজের প্রশ্নটা জিজ্ঞেস করতে সাগর আমাদের যা বলেছিল তা শুনে আমরা চারজন রীতিমতো অবাক হয়ে গিয়েছিলাম। কি এমন বলেছিল যার জন্য তোরা অবাক হয়ে গেছিলি? শোন তাহলে, সেই দিন রাত আমাদের কাছে জানি শেষই হচ্ছিল না। সারা রাত আমরা চারজন অপেক্ষা করতেছিলাম কখন রাত শেষ হবে। কিন্তু ওই যে কথায় আছে না, অপেক্ষার প্রহর শেষ হতে একটু বেশিই দেরি হয়। আমাদের সাথেও ঠিক তেমনই ঘটেছিল। অপেক্ষা করতে করতে আমরা কখন যে ঘুমিয়ে পড়েছিলাম তা আমরা নিজেরাও জানি না। সকালে মা এসে আমাকে ডাক দেয়। জয়, এই জয়, ওঠ। মা, যাও তো, বিরক্ত করো না, একটু ঘুমাতে দাও। আর কত ঘুমাবি? কলেজের সময় তো হয়ে আসলো, কলেজে যাবি না? কয়টা বাজে? 9:30 বেজে গিয়েছে। কি, এত বেলা হয়ে গিয়েছে আর তুমি আমাকে এখন ডাকছো? আমি তো তোকে সে কখন থেকেই ডাকছি, তোরই তো বিছানা থেকে ওঠার কোনো নামগন্ধ নেই। মা, তুমিও না। এমনিতে আজকে আমাকে একটু তাড়াতাড়ি কলেজে যেতে হতো, আর তুমি আমাকে এত বেলা করে ডাকলে। ধুর, ভাল লাগে না। বাথরুমের দিকে যেতে যেতে বললাম। যা বাবা, উনি সকালে ঘুম থেকে উঠবে না আর দোষ আমার হয়ে গেল। তারপর আমি কোনো মতো ফ্রেশ হয়ে এসে নাস্তা না করেই বাইক নিয়ে কলেজে চলে আসলাম। পেছন থেকে মা আমাকে ডেকে নাস্তা করে যেতে বলল, কিন্তু আমি দেরি হয়ে গিয়েছে বলে কলেজে চলে আসলাম। আমি কলেজে এসে দেখি আমাদের আড্ডা জায়গায় রাজু, সিয়াম আর রিয়াদ আগে থেকে বসে রয়েছে। আমি বাইক রেখে ওদের কাছে চলে গেলাম। কিরে জয়, আজকে কলেজে আসতে এত দেরি করলি কেন? আর বলিস না, কালকে রাতে অনেক দেরি করে ঘুমিয়েছি, তাই উঠতেও দেরি হয়ে গিয়েছে। রাতে কি এমন করছিলি যার জন্য দেরি করে ঘুমাচ্ছিস? আর বলিস না, সাগরের কথাগুলো চিন্তা করতে করতে ঘুমাতে পারে নাই। ওর কথা কালকে রাতে আমাদের কেউ ঘুমাতে দেয়নি, তাই আজকে তাড়াতাড়ি কলেজে চলে এসেছি। আচ্ছা, সাগর কি কলেজে এসেছে? না রে, সেই কখন থেকে ওর জন্য এখানে বসে অপেক্ষা করছি, কিন্তু ওর আসার কোনো চিহ্নই দেখছি না। আমার মনে হয় কি ও কলেজে আসবে না। আসবে আসবে, আমার সম্পূর্ণ বিশ্বাস আছে সাগর কালকে আসবে, কারণ সাগর কলেজ বন্ধ করার মতো ছেলে না। কিন্তু কখন? ওই তো সাগর আসছে। রিয়াদ গেটের দিকে হাত দিয়ে ইশারা করে। চল এখন তাহলে সাগরের কাছে যাই। হ্যাঁ চল। তারপর আমরা সবাই মিলে সাগরের সামনে গিয়ে উপস্থিত হলাম। সাগর আমাদের দেখে দাঁড়িয়ে গেল। তোরা সবাই দৌড়ে কোথায় যাচ্ছিস? আমরা তোর কাছে আসছিলাম। কেন? কালকের অসম্পূর্ণ কথা শুনতে। অসম্পূর্ণ কথা মানে? আরে ওই তোর ভাই তোকে এমন ভাবে মারে কেন? আর তোর মা দেখেও কিছু বলে না কেন? এসব কিছু জানতে চাই। এগুলো জেনে তোরা কি করবি? জানি না কি করব, কিন্তু আমরা জানতে চাই। কেন? এতদিন আমাকে নিয়ে এমনিতে মজা করেছিস, আর আজকে আমার কষ্টের কথা শুনে এসব নিয়ে মজা করতে চাস নাকি? থাক, তোর কষ্ট করে
কথা আমাদের শুনতে হবে না। ভেবেছিলাম তোর কষ্টের কথাগুলো আমাদের বললে তোর মন হালকা হবে, আর আমরাও জানতে পারবো তোর সাথে তোর মা ও ভাইয়া এমন করে কেন। কিন্তু তুই ভাবলি কি না আমরা তোর কষ্টের কথা শুনে ওইসব নিয়ে তোর সাথে ফাজলামি করব? সাগর, আমরা মানছি আমরা খারাপ, একটু বেশি দুষ্টু, তোর সাথে সবকিছু নিয়ে ফাজলামি করি, কিন্তু বিশ্বাস কর আমরা এতটাও খারাপ বা দুষ্টু না যে কারো কষ্টের কাহিনী নিয়ে তার সাথে ফাজলামি করব, মজা করব। এত কথায় কাজ নেই, চল তোরা আমরা চলে যাই। হ্যাঁ চল। আরে আরে, কোথায় যাচ্ছিস? আমি তোদের সাথে ফাজলামি করলাম আর তোরা কিনা রাগ করছিস? সাগর দৌড়ে আমাদের সামনে এসে, এটা ফাজলামি ছিল? আমার কাছে তো এটা কোনো অংশে ফাজলামি মনে হয় না। তোর কাছে ফাজলামি না মনে হলেও এটা আমার কাছে ফাজলামি ছিল। এখন চল। কোথায় যাব? কেন, ক্লাসে। তুই আমাদের তোর কাহিনী বলবি না? এত কিছু বলার সময় কোথায়? আমাদের হাতে এত সময় আর তুই বলছিস সময় কোথায়? তোদের হাতে সময় থাকলেও আমার হাতে সময় নেই রে। আমাকে ক্লাস করতে হবে। একদিন ক্লাস না করলে কিছু হয় না। তোদের কিছু না হলেও আমার অনেক কিছুই হবে। বন্ধুদের জন্য একদিন ক্লাস বন্ধ করতে পারবি না? কিন্তু কোনো কিন্তু না। তাছাড়া আমরা তো মাত্র প্রথম ক্লাসটা করব না। এত যখন জোরাজোরি করছিস তাহলে চল যাই, কোথাও গিয়ে বসি, তারপর তোদের কাহিনী শোনাই। হ্যাঁ চল। তারপর আমরা সবাই সাগরকে নিয়ে কলেজের পাশে নদীর দিকে গিয়ে নিরিবিলি একটা জায়গায় গিয়ে বসলাম। হ্যাঁ সাগর, এখন বল। তোকে তোর ভাই কবে থেকে মারে? আর তোর মা তোকে কবে থেকে অবহেলা করে? ভাই আমাকে ছোটবেলা থেকেই মারে, আর মাও তখন থেকেই অবহেলা করে। তারা তোর সাথে এমন করে কেন তুই জানিস না? হয়তো জানি, হয়তো না। মানে একটু পরিষ্কার করে বল। তোরা তো জানিস আমাদের পরিবারে আমরা 5 জন, ভাইয়া, আমি, আমাদের ছোট বোন নিধি আর আমাদের মা বাবা। আমি যখন বুঝতে শিখেছি তখন থেকে দেখে এসেছি মা আমাকে তেমন ভালোবাসে না, সবসময় কেমন যেন অবহেলা করে। অপরদিকে ভাইয়াকে কত আদর করে। বলতে দ্বিধা নেই যে ভাইয়ার প্রতি মার এত ভালোবাসা দেখে আমার হিংসে হতো। শুধু হিংসেই নয়, অনেক হিংসে হতো। মা ভাইয়াকে নিজের হাতে দিয়ে খাইয়ে দিত, স্নান করিয়ে দিত, আবার স্নানের পর সুন্দর সুন্দর পোশাকও পরিয়ে সাজিয়ে দিত। আমার বেলা সবকিছু হতো উল্টো। কখনো আমাকে নিজের হাতে খাইয়ে দেওয়া হতো দূরের কথা, আমাকে ভাত নিজেও বেড়ে দিত না। মামাকে স্নান করিয়ে সুন্দর সুন্দর পোশাক পরিয়ে সাজিয়ে দিয়েছে এমন শুধু আমি স্বপ্নেই দেখতাম, বাস্তবে মা আমার কাছেও আসতো না। তোরা হয়তো জেনে থাকবে আমি ছোট থাকতে বাবা অফিসের কাছে বেশি সময় বাড়ির বাইরেই থাকতো। তখন বাড়িতে আসতো, তখনই আমরা ভাইয়ার জন্য সুন্দর সুন্দর পোশাক নিয়ে বাড়িতে ফিরতো। শুধু পোশাক নয়, অনেক খেলনা আর একটা বাচ্চার প্রয়োজনীয় যা যা লাগতো সবকিছু নিয়ে বাড়িতে ফিরতো। আর মা সবসময় সেই খেলনা পোশাক ভাইকে খেলতে দিত আর ভরিয়ে রাখতো। আর আমার ভাগেরগুলো দিয়ে কি হতো জানিস? সাগরের কণ্ঠ কান্না ভেজা শোনা যাচ্ছিল, এমনকি চোখ দিয়ে জলও পড়ছিল। হয় আমার ভাগের পোশাক ভাইয়াকে পরিয়ে দিত, আর আমাকে ভাইয়ার পুরাতন পোশাকগুলো পরিয়ে দিত। আমার খেলনাগুলো ভাইয়াকে খেলতে দিত, আর ভাইয়ারগুলো যত্ন করে আলমারিতে সাজিয়ে রেখে দিত। কিছুদিনের মধ্যেই ভাইয়া আমারগুলো ভেঙে ফেলতো। হাতের বাবা বাড়িতে আসলে মা সেইগুলো নিয়ে বাবাকে দেখিয়ে বলতো, দেখেছো তোমার ছেলের কাণ্ড? তুমি এত শখ করে টাকা দিয়ে খেলনাগুলো কিনে এনেছো, আর ওকে না কিছুদিন না যেতেই সব খেলনা ভেঙে ফেলেছে। বাদ দাও না, ছেলে মানুষ ভাঙবি তো। আবার যখন আসবো তখন ওর জন্য নতুন খেলনা নিয়ে আসবো। এখন বলো, তুমি শুভর পোশাক সাগরকে পরিয়ে রেখেছো কেন? আর বলো না, ওকে আমি কতবার বলি নতুন পোশাকগুলি পর, কিন্তু তোমার ছেলে কি বলে জানো? কি বলে? বলে আমি শুভ ভাইয়ার পোশাক পরবো, তুমি ওনাকে আমার পোশাক পরিয়ে দাও আর আমাকে ওনার পোশাকগুলো পরতে দাও। যদি বলি যে তোমার শুভ ভাইয়ার পোশাক তো পুরাতন হয়ে গিয়েছে, তাহলে কি? কি বলে আমি কিছু জানি না, আমি ভাইয়ার ওই পুরাতন পোশাকগুলোই পরবো, আমি আমার নতুন পোশাক পরবো না। এই সব বলে জেদ ধরে বসে থাকে। তারপর আমি আর কোনোভাবেই ওকে নতুন পোশাকগুলো পরাতে পারি না। মা বাবাকে এইসব বলে বুঝিয়ে দেয়। প্রথমে মনে করতাম মায়ের আদর ভালোবাসা হয়তো এমনই হয়, কিন্তু যখন আস্তে আস্তে বড় হলাম তখন বুঝতে পারলাম এইগুলো ভালোবাসা আদর কিছুই না, বরং এগুলো অবহেলা। তোর মা যে তোর সাথে এমন করে তুই তোর বাবাকে বলতি না? যখন বুঝতে শিখেছি যে মা নিজের ইচ্ছাতেই আমাকে অবহেলা করে, তখন একবার বাবাকে গিয়ে বলেওছিলাম। তারপর যা হয়েছিল তা আমার কাছে আরো বেশি দুঃখের আর কষ্টের ছিল। একদিন রাতে বাবা বাড়িতে ছিল, আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করে শোবার জন্য চলে গিয়েছি। বাবা নিজের রুমে বসে বসে একটা বই পড়ছে, আর মা ভাইয়াকে ঘুম পাড়িয়ে দিতে গিয়েছে। তখনও নিধি আমাদের মাঝে আসেনি। মা প্রতিদিন এমনই করে, খাবার পর ভাইয়াকে নিয়ে ভাইয়ার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে।
আর আমাকে বলে নিজের রুমে গিয়ে শুয়ে পড়তে, যেখানে ভাইয়ার জায়গায় মার উচিত আমাকে ঘুম পাড়িয়ে দেওয়া, কারণ আমি ভাইয়ার চেয়ে বেশি ছোট। সেদিন কেন জানি নিজের অভিমানগুলো ধরে রাখতে পারিনি, তাই আমি আমার রুম থেকে বাবার রুমে চলে গেলাম। আমি বাবার রুমে দরজার সামনে গিয়ে বললাম, বাবা। সাগর, তুমি এখানে ঘুমাবে না? তোমার সাথে আমার কিছু কথা ছিল, তাই বলার জন্য আসলাম। আগে আমার কাছে এসো, তারপর যা বলার বলিও। আমি এক পা করে বাবার কাছে গিয়ে বাবার কোলে বসলাম। হ্যাঁ, এখন বলো। আমি জন্ম নিয়ে তোমাদের উপর বোঝা হয়ে গিয়েছি, তাই না? কি বলছো এসব? তুমি আমাদের সন্তান, তুমি জন্ম নিয়ে আমাদের উপর বোঝা হবে কেন? আর তোমাকে এসব কে বলেছে? কেউ না। তাহলে এসব কি বলছো কেন? সাগর, কি হয়েছে? সত্যি করে বলো তো আমাকে। মা আমাকে একটু ভালোবাসে না। কে বলেছে তোমাকে তোমার মা ভালোবাসে না? তুমি জানো তোমার মা কত বেশি ভালোবাসে? সব মিথ্যে কথা। মা আমাকে একটুও ভালোবাসে না, উল্টে মা ভাইয়াকে বেশি ভালোবাসে। সাগর, বড় ভাইয়ের সাথে হিংসে করতে নেই। আমি কি তোমাকে এই শিক্ষা দিয়েছি? না, কিন্তু কিন্তু কি? আর তুমি কি বলতে চাচ্ছ একটু পরিষ্কার করে বলো তো। আমি বাকি সবার মায়ের মতো আমার মা নয়। হঠাৎ এই কথা কেন? বাকি সবার মায়েরা তাদের সন্তানদের কত আদর করে, তাদের সাথে খেলে, তাদের নিজের হাতে খাইয়ে দেয়, তাদের সুন্দর সুন্দর পোশাক পরায়, তাদের ঘুম পাড়িয়ে দেয়। আর আমার মা? কেন, তোমার মাও তো এসব তোমার সাথে এসব করে। তুমি যতদিন বাড়িতে থাকো শুধু ততদিনই। তুমি বাড়ি থেকে চলে যাওয়ার পর মা আমাকে তার কাছেও যেতে দেয় না। তুমি বাড়ি থেকে যাওয়ার পর মা আমার সাথে যেমন ব্যবহার করে, তা ওই পাশের বাড়ির বিজয়ের মা তাদের পালিত কুকুরটার সাথেও ব্যবহার করে না। বিজয়ের মা ওদের বাড়ির কুকুরটাকে কি সুন্দর করে খাবার বেড়ে সামনে দেয়, কত আদর যত্ন করে দেয়। আর আমার মা আমাকে একটু আদর করে না। তুমি বাড়ি থেকে চলে যাওয়ার পর সব সময় আমাকে ভাইয়ার পুরাতন পোশাক পরতে দেয়, আর ভাইয়াকে আমার নতুন পোশাকগুলো পরায়। মা কি সুন্দর করে ভাইয়াকে নিজের হাতে খাইয়ে দেয়, আর আমার সামনে শুধু ভাতগুলো বেড়ে রেখে দেয়। ভাইয়া যদি কখনো জ্বর আসে বা শরীর খারাপ হয়, তখন মা কেমন পাগল হয়ে যায়। কি দেখে কি করবে মা বুঝে উঠতে পারে না। অন্যদিকে আমার যদি জ্বর আসে বা শরীর খারাপ হয়, তাহলে আমার মা আমার ঘরেও আসে না। শুধু মা কেন, তখন ভাইয়াকেও আমার কাছে আসতে দেয় না। আবার কিছু হলে আমাকে আমার ঘরে বন্দি করে রাখে। সময় মতো দরজা খুলে খাবার আর ওষুধটা শুধু দেয়। মা আমাকে ঘর থেকে বের হতে দেয় না, কারণ আমি ঘর থেকে বের হলে যদি ভাইয়ারও শরীর খারাপ হয়ে যায়। এখন তুমি বলো, মা আমাকে কিভাবে ভালোবাসলো? আর আর আলমারি যে খেলনাগুলো দেখছো না, ওইগুলো সব আমার। মা সব সময় আমার খেলনাগুলো ভাইয়াকে খেলতে দিত, আর ভাইয়ারগুলো আলমারিতে রেখে দিত। আমাকে আমার খেলনাগুলো ছুঁয়েও দেখতে দিত না। আর ভাইয়া এগুলো ভেঙে ফেললে মা তোমাকে বলতো আমি ভেঙে ফেলেছি। আর ভাইয়াটাও ঠিক মায়ের মতো, আমার সাথে একটু খেলে না, আমাকে তার কাছে আসতে দেয় না, আমাকে একটু ভালোবাসেন। আরো তো কত ছেলেদের বড় ভাই আছে, কই তারা তো তাদের ছোট ভাইদের সাথে এমন করে না। সেদিন আমার বাবা তার ছেলের মুখ থেকে তার স্ত্রী আর তার আরেক ছেলের বিরুদ্ধে একরাশ অভিমানের গল্প শুনেছিল। তোমার সাথে তোমার মা এমন ব্যবহার কবে থেকে করে? সেই ছোট থেকে। তাহলে এতদিন আমাকে বলোনি কেন? এতদিন তো বুঝতাম না যে মা আমাকে ভালোবাসে না, উল্টা অবহেলা করে। এখন বুঝতে শিখেছি, তাই তো তোমাকে বললাম। ঠিক আছে, আমি এই নিয়ে তোমার মায়ের সাথে কথা বলবো, তারপর দেখবো তোমার মা আর তোমার সাথে খারাপ ব্যবহার করবে না। সত্যি তো? হ্যাঁ সত্যি। এখন তুমি তোমার রুমে গিয়ে ঘুম আসো, তোমার মা আসলে আমি এই নিয়ে কথা বলবো। আচ্ছা। আমি চোখ মুছতে মুছতে তার রুমে চলে গেলাম, আর বাবা বই পড়া বাদ দিয়ে আমার কথাগুলো ভাবতে লাগলো। আমি দরজার সামনে যেতেই দেখতে পেল মা দরজার অপর পাশে দাঁড়িয়ে রয়েছে। আমার চোখ তার মায়ের চোখের উপর পড়তেই আমি দেখতে পেলাম মা রাগী দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রয়েছে। আমি মাথা নিচু করে চলে আসলাম। সাগর, তুই এত কিছু বলছিস, কিন্তু আসল কথাই বলিস না। কোন কথা? তোর ভাই কখন থেকে এবং কেন মারতে শুরু করেছিল? ওহ রাজু, হচ্ছেটা কি? সাগর যেভাবে বলতে ইচ্ছে করছে সেভাবেই বলুক না। রাজু, আমি বরং গিয়ে ক্লাস করি। তোদের আমার গল্প শুনে কাজ নেই, কারণ আমার গল্প তো শেষে ভাইয়ের হাতে মার খাওয়ার মায়ের অবহেলায় রয়েছে। এগুলো তো তোরা জানিস। তাহলে শুধু শুধু বলে আর তোদের আর আমার সময় নষ্ট করা তো কোনো মানেই হয় না। কিন্তু কিভাবে আর কেন হলো তা তো জানতে পারবো না। আমি তারই কারণে সময় ধরে বলছি। যদি সরাসরি আমাকে ভাই মারতে শুরু করে তখন থেকে বলি, তাহলে তোরা আবার আমাকে প্রশ্ন করবি যে তোর মা সামনে ছিল তবুও তোকে আটকালো না কেন। তাই আমি সবকিছু শুরু থেকেই বলছি, কিন্তু তোদের তো এইসব ভালো লাগছে না, তাই তোদের আর গল্পটা শুনে কোনো কাজ নেই। তার চেয়ে বরং আমি ক্লাসে চলে যাই। না না, তুই তোর মতোই গল্প বল,
আমি আর কথা বলবো না। সত্যি তো? হ্যাঁ সত্যি। বাবা রুম থেকে আমি চলে আসার পর মা রুমের ভিতরে প্রবেশ করে আর বিছানা তৈরি করতে থাকে। বাবা মাকে দেখে বই রেখে মায়ের সামনে যায়। বাহ, আমার সামনে তো ভালো অভিনয় করতে পারো। তোমার তো অভিনয় জগতে থাকার কথা ছিল। তুমি কি বলতে চাচ্ছ একটু পরিষ্কার করে বলো। মা বিছানা গুছানো বাদ দিয়ে বলে, আর অভিনয় করতে হবে আমি কি বলতে চাচ্ছি তুমি ভালো করে জানো, কারণ আমি দেখেছি তুমি দরজার অপর পাশে দাঁড়িয়ে থেকে সবকিছু শুনছিলে। বেশ করেছি, শুনেছি। আর ওর সাথে আমার পক্ষে এর চেয়ে ভালো ব্যবহার করা সম্ভব না। কেন সম্ভব না? ও তো তোমার ছেলে। ও আমার ছেলে না, ভুলে যেও না তুমি ওকে রাস্তা থেকে তুলে এনেছিলে। আর কোনো রাস্তার ছেলেকে আমি আমার নিজের ছেলে ভাবতে পারবো না। কেন পারবে না? তোমার নিজের ছেলে তোমাকে যতটা না ভালোবাসে, সাগর তার চেয়ে অনেক বেশি তোমাকে ভালোবাসে। তাছাড়া সাগর তো তোমার কাছে টাকা পয়সা চায়নি, শুধু তো একটু ভালোবাসাই চেয়েছে। তুমি পারো না ওকে একটু ভালোবাসা দিতে? আমি ভালোবাসার ঝুড়ি নিয়ে বসে নেই যে কোনো রাস্তার ছেলে এসে ভালোবাসা চাইবে আর আমি তাকে ভালোবাসা দিয়ে দেবো। তুমি রাস্তার ছেলে কাকে বলছো? ভুলে যেও না, সাগর আর শুভের মধ্যে আমি কোনো পার্থক্য দেখি না। শুভ যেমন আমার ছেলে, সাগরও ঠিক আমারই ছেলে। তুমি একটা রাস্তার ছেলের জন্য আমার গায়ে হাত দিলে? আর একবার যদি তুমি সাগরকে রাস্তার ছেলে বলে, তাহলে আমি তোমাকে বাড়ি থেকে বের করে দেব। নিজের পরিবারের চাইতে রাস্তার ছেলের মূল্য তোমার কাছে এত বেশি? দেখে নিও, একদিন এই ছেলে তোমার মান সম্মান রাস্তায় মিলিয়ে দেবে। কোনো ছেলে আমার মান সম্মান রাস্তায় মিলিয়ে দিবে তার সময় বলে দিবে। এইভাবে মা আর বাবার মধ্যে আরো কিছু সময় ঝগড়া হয়। এরপর থেকে মা আমাকে আর কিছু বলেনি, যা তেমন আদর করেছে। কিন্তু আমি দেখেছি মায়ের চোখে আমার জন্য এক রাশ রাগ, যা আমার উপর বের হওয়ার জন্য একটা সময়ের অপেক্ষা করছে। কিছুদিন পর বাবা এক কাজে শহরের বাইরে যায়, আর সেদিন রাতেই মা তার অপেক্ষিত সময় পেয়ে যায়। তারপর আমার সাথে যা করে তার কথা ভাবলেও আমার শরীরে লোম দাঁড়িয়ে যায়।